আজকের ক্লাসটা বেশি লেন্দি হবে না, মোটামুটি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া নিব এসি মোটরের বা সিনক্রোনাস মোটর বলি এসি মোটর ইউজুয়ালি, এবং তারপর এই ইন্ট্রোডাক্টরি আইডিয়া নেওয়ার পরে মোটামুটি আমরা ক্লাসটা শেষ করে দিব আজকে। আচ্ছা, তো ফার্স্টে একটু যদি ওভারভিউ বা রিভিউ দিয়ে আসি যে ডিসি মোটর আমরা যেটা দেখেছিলাম, ডিসি মোটরের ক্ষেত্রে বা ডিসি জেনারেটরও আমরা যেটা দেখে আসছিলাম যে আমাদের মাঝখানের যেই আর্মেচারটা ছিল সেটা ঘুরতো, ঠিক আছে। রোটরটা অলওয়েজ মাঝখানে থাকে, স্টেটর চারপাশ দিয়ে রোটরকে ঘিরে রাখে, তাই না? এবং মাঝখানে যে রোটরটা সেটা ছিল আমাদের আর্মেচার, ঠিক আছে। আর চারপাশে স্টেটরে জাস্ট আমরা মানে চারপাশে স্টেটরের ভিতরে কিন্তু আমরা জাস্ট ফিল্ড কয়েল গুলো রাখতাম। ফিল্ড কয়েলের কাজ ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা, আর রোটরটা থাকতো মাঝখানে, তার মধ্যে কারেন্ট ফ্লো করানো হইলে সেখানে আবার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইতো, এবং সেখান থেকে ওই যে ফিল্ড কয়েল যে ম্যাগনেটিক ফিল্ডটা তাকে দিচ্ছে সেইটা এবং তার নিজস্ব কারেন্ট, সেখান থেকে আমরা ডিসি মোটর টর্কটা পাইতাম। টর্ক ইজ ইকুয়ালস টু, অথবা যে এফ ইজ ইকুয়ালস টু আই ডট এল ক্রস বি, তাই না? তো এখানে বিটা আসতো হচ্ছে আমার ফিল্ড কয়েল থেকে, অর্থাৎ আমার স্টেটরে যে ফিল্ড কয়েলটা থাকতো সেখান থেকে, আর আইটা হচ্ছে আমার রোটরের কারেন্ট ছিল, তাই তো? এটা ছিল আমার ডিসি মোটরের ক্ষেত্রে। এসি মোটরের ক্ষেত্রে সিমিলার স্ট্রাকচার, অলমোস্ট সিমিলার। ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আমরা এখানে ফিল্ড কয়েলটা রাখবো হচ্ছে মাঝখানে। আগে আমাদের ফিল্ড কয়েলটা ছিল স্টেটরে, কিন্তু এখন আমাদের ফিল্ড কয়েলটা থাকবে হচ্ছে রোটরে, ঠিক আছে। ফিল্ড কয়েলটা থাকবে রোটরে আর আর্মেচার কয়েলটা থাকবে হচ্ছে স্টেটরে। তাহলে ডিফারেন্সটা একটু আরেকবার আমি ক্লিয়ার করি। ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের ফিল্ড কয়েলটা ছিল হচ্ছে স্টেটরে, আর্মেচার কয়েল ছিল রোটরে। আর্মেচার কয়েলটা ঘুরতো আর ফিল্ড কয়েলটা নিজের জায়গা মতো থাকতো। আর এই ক্ষেত্রে সিনক্রোনাস মোটর বা এসি মোটরের ক্ষেত্রে আমাদের আর্মেচার কয়েলটা হচ্ছে থাকবে স্টেটরে আর ফিল্ড কয়েলটা থাকবে হচ্ছে রোটরে। এখানে ফিল্ড কয়েলটা ঘুরবে, আর্মেচার কয়েলটা ঠিক নিজের জায়গা মতো থাকবে, ঠিক আছে, স্টেশনারি থাকবে আর কি। আচ্ছা, এখন এই ফিগারটা দেখে আমরা এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে একটা আইডিয়া ট্রাই করব। আচ্ছা, এখন এটা দেখে, এই ফিগারটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট মানে বুঝাইলে খুব সিম্পলি বোঝা যাবে। ফার্স্টলি এজন্য আগে এই ফিগারটা বুঝে আসি। এখানে স্টেটরের ভিতরে যে চারপাশে আমাদের স্টেটর কোর, এর মাঝে আমরা দেখতে পাচ্ছি 6টা কন্ডাক্টর কয়েল আছে, তাই না? 6টা কন্ডাক্টর কয়েল রাখা আছে, তার মানে এখানে বলতে পারো কয়টা আর্মেচার কয়েল আছে? এখানে 6টা কন্ডাক্টর আছে, তাহলে কয়টা আর্মেচার কয়েল আছে? 3টা আর্মেচার কয়েল আছে, এক্স্যাক্টলি। তাহলে 3টা আর্মেচার কয়েলকে আমরা চাইলে থ্রি ফেজ কানেকশনে এনার্জাইজ করতে পারি। তোমরা থ্রি ফেজ অলরেডি পড়ে আসছো না এসি সার্কিট পড়ার সময়? থ্রি ফেজের আইডিয়া তো থাকার কথা, কিছুটা ওয়াই ডেল্টা কানেকশন, রাইট? থ্রি ফেজ সম্পর্কে আইডিয়া আছে না তোমাদের? জি স্যার। যেহেতু থ্রি ফেজ সম্পর্কে আইডিয়া আছে তাহলে কাজটা খুব সহজ। স্যার, হ্যাঁ বলো। থ্রি ফেজটা একদম আমাদের 1 এর একদম লাস্টে, 1 2 এর একদম লাস্টে নেওয়া হয়েছিল তো স্যার, লাস্টের ক্লাসে, তো স্যার সেই হিসাবে অত ভালো করে নেওয়া হয় থ্রি ফেজ তো খুব ভেগ আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমাদের জাস্ট এখানে বেসিক আইডিয়াটা থাকলে হবে, মানে থ্রি ফেজ ওয়াই ডেল্টা কানেকশনটা কিভাবে কাজ করে জাস্ট এতটুকু জানা থাকলেই হবে। আমাদের খুব ডিপ আমাদের বেসিক আইডিয়াটাও এতটা ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের তাও একটু বেসিক দিয়ে ট্রাই করব যে থ্রি ফেজটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এখন তোমাদের যেটা বলছিলাম যে এখানে 6টা কন্ডাক্টর, তার মাঝে 3টা কয়েল, 3টা কয়েলকে আমরা এনার্জাইজ করতে পারি হচ্ছে থ্রি ফেজ কানেকশনের মাধ্যমে। কিভাবে এনার্জাইজ করব? এখানে একটা ওয়াই কানেক্টেড সোর্স রাখা আছে। ওয়াই কানেক্টেড সোর্সের বৈশিষ্ট্য হচ্ছে, বা ওয়াই কানেক্টেড, আচ্ছা আগে থ্রি ফেজের মানে যদি আমি সিগন্যাল ওয়াইজ অ্যানালাইসিস বলি, সিগন্যালটা কিভাবে থাকে সেটা বললে, প্রতিটা সিগন্যাল মানে 3টা ফেজের সিগন্যাল গুলো একটা একটা থেকে কয় ডিগ্রি করে ডিলে থাকবে বা ল্যাগিং থাকবে বলতে পারবা? কত ডিগ্রি করে ডিলে তো থাকে? 60 ডিগ্রি না, 60 ডিগ্রি না, 120 ডিগ্রি, এক্স্যাক্টলি 120 ডিগ্রি করে ল্যাগিং এ থাকবে। যেমন মনে করো ফেজ এ যেটা, ঠিক আছে, ফেজ, আচ্ছা এখান থেকে না দেখা, আমি তার সাথে নেট থেকে দেখাই তাহলে সুবিধা হবে, ফিগার দেখে দেখাই।
সেটা স্টপ করে আচ্ছা এখানে যদি আমরা এই ফিগারটাই দেখি, এখানে একটা ওয়াই কানেক্টেড থ্রি ফেজ নেটওয়ার্ক দেখতে পাচ্ছ। তো এখানে তিনটা ফেজ, মনে করো এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ, ঠিক আছে? তিন দিকে আছে, তিন ফেজ। তুমি যদি এ ফেজ কে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, ঠিক আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে সিগন্যাল ওয়াইজ, ঠিক আছে, যদি তুমি এ ফেজটাকে একদম মূল বিন্দু থেকে স্টার্ট করো, 0 থেকে সাইনোসয়েডাল সিগন্যাল স্টার্ট করো, তাহলে বি ফেজটা স্টার্ট করতে হবে তার থেকে 120 ডিগ্রি ডিলেতে বা ল্যাগে। তার মানে বি ফেজটা কখনোই সেক্ষেত্রে আর তোমার মূল বিন্দু থেকে অর্থাৎ 0 পয়েন্ট থেকে স্টার্ট হতে পারবে না, সেটা স্টার্ট হবে 120 ডিগ্রি ল্যাগিং অবস্থায়। আবার সি ফেজটা স্টার্ট হবে তার চাইতেও আরো 120 ডিগ্রি ল্যাগিং অবস্থায়, মানে সি ফেজটা এ ফেজ থেকে 240 ডিগ্রি ল্যাগিং অবস্থায় স্টার্ট হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মেইনলি থ্রি ফেজ সিগন্যালের মেইন ক্যারেক্টারিস্টিক্স। তোমার তিনটা ফেজ থাকবে, তিনটা ফেজের প্রথম ফেজটাকে তুমি অলওয়েজ একটা রেফারেন্স হিসেবে ধরে নিবা, এবং সেকেন্ড ফেজটা ওই রেফারেন্স ফেজ থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, থার্ড ফেজটা রেফারেন্স ফেজ থেকে 240 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, ঠিক আছে? এবং এটাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি মনে রাখাটাই সুবিধাজনক। তুমি সিগন্যাল ওয়াইজ মনে রাখতে পারো, সিগন্যাল টাইম সিগন্যাল মনে রাখতে পারো, বাট এখানে তারা কিন্তু ফিজিক্যালি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো। দেখো তাদের কিন্তু ওয়াই কানেকশন হোক অথবা ডেল্টা কানেকশন হোক, যেমন মনে করো এখানে ওয়াই ডেল্টা দুইটা দেখানো আছে, বাম দিকে ওয়াই ডান দিকে ডেল্টা। ওয়াই বা ডেল্টা যে কানেকশনে হোক না কেন, এই কয়েল গুলা বা যদি তোমার সোর্স হয় সেক্ষেত্রে ওই জেনারেটর সোর্স গুলা অলওয়েজ এরকম 120 ডিগ্রি ফিজিক্যাল অ্যাঙ্গেলে আলাদা থাকবে, ঠিক আছে? তাদের মাঝে ফিজিক্যাল ডিসটেন্সটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে অলওয়েজ। এবং সিগন্যাল অ্যানালাইজ করতে গেলে তাদের টাইম সিগন্যাল গুলা একটা থেকে 120 ডিগ্রি ডিফারেন্স, ফেজ ডিফারেন্স থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে তাদের মেইন বৈশিষ্ট্য। তো এখন এই বৈশিষ্ট্যটা আমাদের জানা, মানে এএসি মোটরের জন্য জানলে এনাফ, ঠিক আছে? এখন এখানে আমি যেটা করছি যে এই তিনটা কয়েলকে তিনটা ফেজ হিসেবে চিন্তা করছি। যেমন এখানে আমাদের যেই দেখতে পাচ্ছ কি কি ফেজ আছে, এ প্রাইম একটা ফেজ, বি প্রাইম একটা ফেজ, সি প্রাইম আরেকটা ফেজ। তাহলে এখানে কয়েল আছে 6টা, ফেজ আছে, সরি কন্ডাক্টর আছে 6টা, কয়েল আছে 3টা, এবং 3টা কয়েলকে আমি 3টা ফেজতে দেখাচ্ছি, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, 3টা ফেজ, ঠিক আছে? এবং এই 3টা ফেজকে আমি আমার থ্রি ফেজ জেনারেটরের সাথে, মানে থ্রি ফেজ জেনারেটরের 3টা ফেজের সাথে কানেক্ট করে দিচ্ছি। তাহলে এই থ্রি ফেজ জেনারেটরে যেটা আছে যে প্রতিটা ফেজে একটা করে এসি কন্ডাক্টর আছে। আমি যদি একটু অ্যানোটেট করে দেখাই, আচ্ছা যেমন দেখো যে সাপোজ আমার এ প্রাইম ফেজের সাথে কানেক্টেড আছে হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমার আচ্ছা, তো এই যে সিগন্যাল এই সোর্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এ প্রাইম ফেজের সাথে কানেক্টেড, নিউট্রালটা হচ্ছে এ প্রাইমের সাথে কানেক্টেড, আর এটার পজিটিভটা হচ্ছে এ কন্ডাক্টরের সাথে কানেক্টেড। আবার এটা যেটা দেখতে পাচ্ছ, এই এস সোর্সটা হচ্ছে বি প্রাইম ফেজের সাথে কানেক্টেড, সিমিলারলি এটা হচ্ছে সি প্রাইম ফেজের সাথে কানেক্টেড। নিউট্রাল গুলা, হ্যাঁ বলো, কে কিছু বলবা? কোশ্চেন ছিল? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে সি প্রাইমের সাথে কানেক্টেড হচ্ছে এই সোর্সটা, ঠিক আছে? এবং নিউট্রাল গুলা সবগুলারই এই প্রাইমের সাথে কানেক্টেড, যেমন যেমন নিউট্রালটা এখানে। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা দাঁড়াও, আচ্ছা কোশ্চেন যদি থাকে বাট তুমি হয়তো করতে পারছো না, সেখানে চ্যাট বক্সে লিখে দাও। বা আমার ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে কারো? না স্যার, প্রবলেম নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। যেটা বলছিলাম যে হ্যাঁ, তো এখানে নিউট্রাল পয়েন্টটা কিন্তু সবগুলার এ মানে প্রাইম ফেজের সাথে কানেক্টেড, যেমন এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইমের সাথে নিউট্রালটা কানেক্টেড, আর পজিটিভ টার্মিনাল গুলো হচ্ছে বাকি টার্মিনাল গুলোর সাথে কানেক্টেড। তো এখন যেটা হচ্ছে, তো
এটা বুঝতে পারছো যে যেহেতু পজিটিভ গুলা হচ্ছে, সাপোজ এই যে এখানে পজিটিভটা হচ্ছে এ এর সাথে কানেক্টেড, সো এতে কারেন্ট ঢুকবে। আবার সিমিলারলি এই পজিটিভটা হচ্ছে বি এর সাথে কানেক্টেড, বি তে কারেন্ট ঢুকবে, সিমিলারলি সি তেও কারেন্ট ঢুকবে। আবার এ প্রাইম দিয়ে কারেন্ট বের হবে, বি প্রাইম দিয়ে কারেন্ট বের হবে, সি প্রাইম দিয়ে কারেন্ট বের হবে। বের হওয়া কারেন্ট গুলো যাবে হচ্ছে আমার নিউট্রালে। ঠিক আছে, কানেকশনটা এরকম। এখন সো আমি এখন জানি যে মানে কোন ফেজের কোন টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকবে এবং কোন টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হবে, এতটুকু আমি জানি। এতটুকু জানলে এনাফ। এখন আমি যেটা করব, প্রতিটা কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশন যেহেতু আমি জানি, আমি জাস্ট রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনটা বের করে ফেলবো। যেমন আমার এ, আচ্ছা এটা অ্যানোটেশনটা অফ করে দেই। হ্যাঁ, যেমন এখানে আমার দেখা যাচ্ছে যে এ টার্মিনালের মধ্যে কারেন্ট ঢুকছে, এবং এখানে যদি আমি রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করি তাহলে আমি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফ্লাক্স পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আমার থামটাকে জাস্ট ভিতরের দিকে নিচ্ছি, আর বাকি চারটা আঙ্গুল ক্লকওয়াইজ ডিরেকশনে আমার ম্যাগনেটিক ফিল্ড গুলোকে, ফ্লাক্স লাইন গুলোকে দেখাচ্ছে। এ প্রাইম টার্মিনালে কারেন্টটা কি হচ্ছে, বের হচ্ছে, সো এখানে কি হবে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লাক্স পাবো। এখন এই দুইটাকে যদি আমি একসাথে করি, দুইটাকে একসাথে করতে আমি বুঝাচ্ছি, যদি এই ফ্লাক্সটাকে আমি মানে রেডিয়াসটাকে বড় করতে থাকি, সবুজ দুইটা যে ফ্লাক্স লাইন আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিন ফ্লাক্স লাইন গুলোকে যদি আমরা বড় করতে থাকি, তাহলে আমরা আলটিমেটলি এরকম একটা মানে মাঝখানে আসলে এরকম একটা পজিশনে চলে আসবো, যেখানে তারা অলমোস্ট স্ট্রেট লাইনের মতো বিহেভ করবে। ঠিক আছে, মানে এই রেডিয়াসটাকে বড় করতে থাকলে তারা অলমোস্ট বড় হতে হতে মাঝখানে আসতে আসতে স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। সো যখন তারা স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে যে অলমোস্ট এই বরাবর, ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে বাম দিক থেকে ডান দিক, লেফট থেকে রাইটের দিকে মাঝখানে আমি ফ্লাক্স লাইন পাবো। অর্থাৎ আমার এই এ প্রাইমে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার জন্য আমি লেফট থেকে রাইটে একটা ম্যাগনেটিক ফ্লাক্স পাচ্ছি সেন্টারে, এট দ্য সেন্টার অফ দ্য রোটর। তার মানে হচ্ছে রোটরের সেন্টারের বাম দিকে হচ্ছে একটা নর্থ পোল ক্রিয়েট হয়েছে, ডান দিকে একটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, সিমিলারলি আমাদের বি প্রাইমের যে কারেন্টটা আছে, সেগুলোর জন্য আমরা নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করতে পারি, যেটা আমরা এই যে রেড এবং রেড পোলগুলোতে দেখানো হয়েছে। আবার সি প্রাইমের যে কারেন্ট আছে, তার জন্য আমরা নর্থ পোল সাউথ পোল পাবো। ঠিক আছে, যেগুলো ব্লু কালারতে দেখানো হয়েছে। তাহলে এভাবে আমরা কিন্তু 6টা কয়েলের মধ্য দিয়ে, মানে সরি 6টা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা ছিল, তাদের কারণে আমরা 6টা পোল পাচ্ছি। ঠিক আছে, 6টা পোল পাচ্ছি, 3টা নর্থ পোল 3টা সাউথ পোল আমরা পাচ্ছি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত বুঝতে পারিনি মানে কিভাবে পোল গুলো জেনারেট হলো, এটা বুঝতে পারিনি কেউ আছে? পোল কিভাবে জেনারেট হইলো? জি স্যার, এটা বুঝি নাই স্যার। রেডিয়াস বাড়লো ঠিক আছে, কিন্তু দুইটার তো ডিরেকশন আলাদা, তাহলে এটা স্ট্রেট লাইন হলো কিভাবে? আচ্ছা, দুইটা ডিরেকশন আলাদা। আচ্ছা, দুইটা ডিরেকশন অ্যাকচুয়ালি আলাদা না, তুমি একটু খেয়াল করে দেখো, আমি যদি জুম করে দেখাই, তুমি শুধুমাত্র গ্রিন গুলাই দেখো। গ্রিনটা হচ্ছে এ প্রাইম, এই দুইটা কন্ডাক্টরের কারণে আসছে। তো এ প্রাইম কন্ডাক্টরের চারপাশে যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন, তুমি এই লাইনটা বরাবর দেখো। আচ্ছা, আমি অ্যানোটেট করে একটু ক্লিয়ারলি দেখাই। এই যে এই লাইনটা, যে লাইনটা আমার এ আর এ প্রাইম কন্ডাক্টরে কানেক্ট করছে, এই লাইনটা বরাবর দেখো। এই লাইন বরাবর দেখলে তুমি দেখবা যে এই গ্রিন ফ্লাক্স লাইনটা কিন্তু ডান দিকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু ডান দিকে ফ্লাক্স দেখাচ্ছে। আবার তোমার নিচের যে এর কারণ, মানে এ কন্ডাক্টরের কারণে যে ফ্লাক্সটা, সেটা কিন্তু ডান দিকে শো করছে। তাহলে তুমি যদি একদম সেন্টারের দিকে আসো, ঠিক আছে, তাহলে কি আসবে, একটা কার্ভ, মানে কার্ভড হয়ে যাওয়া, কিন্তু ডিরেকশন একই। কার্ভড হয়ে যাওয়া একটা ফ্লাক্স লাইন পাবো, কিন্তু ডিরেকশন কিন্তু একই দিকে থাকবে। খেয়াল করে দেখো, তোমার কিন্তু বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, এখন বুঝছি। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার কার্ভ হওয়া থাকবে, কার্ভেচার একটু থাকবে, কিন্তু ডিরেকশন কিন্তু সেমই থাকবে আলটিমেটলি। যার কারণে তুমি, আচ্ছা হ্যাঁ, এখানে বলে রাখি, যেদিক থেকে তোমার ফ্লাক্স লাইনটা বের হচ্ছে সেটা হচ্ছে নর্থ পোল, আর যেদিকে ফ্লাক্স লাইনটা ঢুকবে সেটা হচ্ছে সাউথ পোল। এটা একটু মাথায় রাখো, যেদিক থেকে ফ্লাক্স লাইনটা বের হচ্ছে সেটা হচ্ছে নর্থ পোল, আর যেখানে ঢুকবে সেটা হচ্ছে সাউথ পোল। জি স্যার। তো এখন ফ্লাক্স ক্রিয়েট, সরি পোল ক্রিয়েট হওয়া যদি আমরা বুঝা যাই, নেক্সট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নেক্সট যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে
আচ্ছা হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে নর্থ পোল সাউথ পোল আঁকলাম, তো এদের কারণে তো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। তো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমাদের পক্ষে তো অলওয়েজ এরকম সার্কেল এঁকে দেখানো পসিবল না। আমাদের একটা নির্দিষ্ট কি বলে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের মাধ্যমে এদেরকে অলওয়েজ দেখাইতে হবে। এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে এই ব্ল্যাক লাইন গুলোতে দেখানো আছে এখানে, ঠিক আছে? ব্ল্যাক লাইনের কাজটা হচ্ছে এই নর্থ পোল সাউথ পোল বা ফ্লাক্স লাইন গুলোকে না দেখায় আমাকে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশনটাকে দেখায় দেখানো, একটা ভেক্টর হিসেবে দেখানো। এবং এখানে তাই হচ্ছে, দেখো যে নর্থ পোল মানে গ্রিন কালারের যে নর্থ পোল সাউথ পোল তাকে ইন্ডিকেট করার জন্য এই BAA প্রাইম T এটা একটা ভেক্টর, যেটা টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর, ঠিক আছে? ভেক্টর কিন্তু সেটা টাইম ডিপেন্ডেন্ট। কেন টাইম ডিপেন্ডেন্ট? কারণটা হচ্ছে তোমার এই ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে কোথা থেকে? একটা এসি সোর্স থেকে। এসি সোর্সটা কেন সেটা আমি পরে আসতেছি, পরে বলবো যে এটা ডিসি নাকি এসি সেটা পরে বলবো। বাট এটা তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা, এতটুকু জেনে নাও যে এই সোর্সটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা সোর্স। থ্রি ফেজ মানে এসি সোর্স, এটা তো জানোই, বাট এসি সোর্স মানে হচ্ছে সেটা টাইম ডিপেন্ডেন্ট। সুতরাং তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট হবে এই এসি কারেন্টের কারণে সেটাও টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই এই BAA প্রাইম T এটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডেন্ট ভেক্টর, এবং এই ভেক্টর ডিরেকশনটা হবে হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের যে ফ্লাক্স লাইনটা আমি দেখাইলাম, যে ডিরেকশনটা দেখাইলাম সেই ডিরেকশনে, ঠিক আছে? ওরা কিন্তু সেই ডিরেকশনটা দেখাচ্ছে। সিমিলারলি তুমি BB মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডিউ টু BB প্রাইম যেটা হচ্ছে এই এই ভেক্টরটাতে দেখানো, আর ফাইনালটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডিউ টু CC প্রাইম, সেটা হচ্ছে তোমার এই নিচের দিকে ভেক্টরটাতে দেখানো, ঠিক আছে? H আর B এর মাঝে ডিফারেন্সটা হচ্ছে H টা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি আর B টা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। দুইটার মাঝে ডিফারেন্সটা কি? কিছুই না, যেটা রিলেশনটা হচ্ছে B is equals to mu H, এটা তোমরা অলরেডি জানো, ঠিক আছে? B is equals to permittivity multiplied by H, ঠিক আছে? সো যেহেতু মিউ একটা কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই B এবং H এর ডিরেকশন একই দিকে হবে, কারণ মিউটা হচ্ছে পারমিটিভিটি, জাস্ট একটা কনস্ট্যান্ট নাম্বার, সেটা কোনো ভেক্টর না, ঠিক আছে? সো H আর B এর ম্যাগনিটিউড আলাদা হবে কিন্তু ডিরেকশন সেম হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস তো এখানে মানে খেয়াল করে রাখার মতো, সেটা হচ্ছে যে এই ডিরেকশনটা বা যে নর্থ পোল সাউথ পোল যে আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে, এই ডিরেকশনটা অ্যাকচুয়ালি মানে ইউজুয়ালি কোন দিকে হয় সেটা একটু মানে এভাবে সার্কেলকে চিন্তা না করে আমরা একটু মানে কি বল সহজে কিভাবে চিন্তা করতে পারি। এটাকে সহজে চিন্তা করার ওয়েটা হচ্ছে যে আমি এই A আর A প্রাইম কে কানেক্ট করে যদি একটা লাইন টানি, সেই লাইনের সাথে যদি 90 ডিগ্রিতে একটা ভেক্টর রাখি, সেটা কিন্তু আমার ওই A প্রাইমের কারণে তৈরি ম্যাগনেটিক ফ্লাক্স এর ডিরেকশন, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি ডিরেকশন। খেয়াল করো এই যে A আর A প্রাইম কে কানেক্ট করে যদি এই গ্রিন স্ট্রেট লাইনটা যে আঁকা হয়েছে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা ভেক্টর রাখা হয়, সেটাই হচ্ছে আমার BAA প্রাইম, ঠিক আছে? A প্রাইমের কারণে তৈরি ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি। সিমিলারলি যদি আমি এরকম এই যে B আর B প্রাইম কন্ডাক্টর গুলোকে কানেক্ট করে একটা স্ট্রেট লাইন আঁকি, তার সাথে দেখো এই BB প্রাইম এর জন্য যে ফ্লাক্স সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সিমিলারলি CCA প্রাইমের জন্য তুমি সেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশনটা দেখবে, ঠিক আছে? এটা বুঝতে পারো নাকি আছে বা ভিজুয়ালাইজ করতে পারো নাকি আছো? আচ্ছা, সো যদি এটা বুঝতে পারো তাহলে এরপরে স্টেপে আমরা হ্যাঁ বলো। কারেন্ট ডিরেকশনটা যদি উল্টা হয় সেক্ষেত্রে তো স্যার ডিরেকশনটা মানে আমি নেক্সট দিকে হয়। হ্যাঁ, আমি নেক্সট সেটাতে আসছি, মানে তোমার কথা যে আমি নেক্সট যাবো সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে আমরা ডিসি নাকি এসি সেটা এখনো চিন্তা করছি না, আপাতত আমরা একটা ডিরেকশনের কারেন্ট নিয়ে চিন্তা করছিলাম। এখন আমরা যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে কি হবে সেটা দেখবো, ঠিক আছে? সো যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা হবে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে দেখো তোমাদের যদি আমি জাস্ট এই প্লাস মাইনাসটাকে রিভার্স করে দেই, ঠিক আছে, প্লাস মাইনাসটাকে রিভার্স করে দিই, এসিতে কি হয়? এসিতে আমার একটা হাফ সাইকেল থাকে পজিটিভ ভ্যালু, তার পরের হাফ সাইকেলে থাকবে তার অপোজিট পোলারিটির ভ্যালু বা নেগেটিভ ভ্যালু। সো তাইলে এখন আমার এতক্ষণ A প্রাইম B প্রাইম আর C প্রাইম দিয়ে কারেন্ট বের হচ্ছিল, আমি যদি উল্টাই দিই জিনিসটাকে তাহলে A প্রাইম B প্রাইম আর C প্রাইম দিয়ে কারেন্ট ঢুকবে আর ABC দিয়ে কারেন্ট বের হবে। এখন জাস্ট আমি ডিরেকশনটাকে উল্টা দিলাম প্রতিটা কন্ডাক্টরে, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে জাস্ট তোমার নর্থ পোল সাউথ পোল গুলা তার ডিরেকশন গুলোকে অপোজিট মানে ইন্টারচেঞ্জ করবে। তার মানে হচ্ছে যে এই যে এখানে নর্থ পোলটা ছিল বাম দিকে গ্রিন কালারে, সেটা চলে আসবে ডান দিকে, আর ডান দিকের গ্রিন সাউথ পোলটা চলে আসবে লেফট সাইডে। সিমিলারলি এই রেড কালার নর্থ পোলটা চলে যাবে রেড কালার সাউথ পোলের জায়গায়,
আর রেড কালারের সাউথ পোলটা চলে আসবে রেড কালারের নর্থ পোলের জায়গায়। এভাবে প্রতিটা মানে পোলের যে মানে প্রতিটা পোল একটা একটার সাথে জায়গা ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে একটা কন্ডাক্টরের কারণে তৈরি নর্থ পোল আর সাউথ পোল নিজেদের মাঝে জায়গা ইন্টারচেঞ্জ করবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু তাই হচ্ছে, নর্থ পোলটা ডান দিকে চলে আসছে, সাউথ পোলটা বাম দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা উল্টা যাচ্ছে, কেন উল্টা যাচ্ছে এটা তোমরা এখন নিজেরাই অ্যানালাইসিস করতে পারবা। যে তোমার কারেন্টের ডিরেকশন যদি উল্টা যায়, এই ম্যাগনেটিক ফ্লাক্সের যে সার্কুলার লাইনগুলো সেটার ডিরেকশনও কিন্তু উল্টা যাবে, এবং সেটা যদি অপোজিট হয়ে যায় সেক্ষেত্রে তোমার এই সেন্টারে আস্তে আস্তে যে ফ্লাক্সগুলো আমরা পাচ্ছিলাম সেগুলোর ডিরেকশনও উল্টা যাবে, যার কারণে নর্থ পোল সাউথ পোলও ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো এখন এই জিনিসটাকে তুমি যদি একটু চিন্তা করে দেখো, এটাকে আমরা কিন্তু জাস্ট ইন্টারচেঞ্জ হিসেবে চিন্তা না করে এটা রোটেশন হিসেবে চিন্তা করতে পারি। কিরকম দেখো, তোমার এতক্ষণ আচ্ছা আমি একটা রেফারেন্স পয়েন্ট থেকে স্টার্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার এতক্ষণ সাউথ পোলটা ছিল হচ্ছে এইখানে, এটা একটা সাউথ পোল, ঠিক আছে? এই সাউথ পোলটাই কিন্তু পরের ফিগারে ঘুরে চলে আসবে হচ্ছে এইখানে। যদি আমরা দেখতেছি যে সাউথ পোলটা আসলে এইটার সাথে জায়গা ইন্টারচেঞ্জ করছে এই নর্থ পোলের সাথে, বাট তুমি যদি একটু মানে ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করো, একটু ভিন্নভাবে চিন্তা করো, তোমার কিন্তু এই সাউথ পোলটা আসলে মানে একটা সাউথ পোল কিন্তু এখান থেকে এখানে চলে আসছে, আবার একটা নর্থ পোল এখান থেকে এখানে চলে আসছে, মানে এই জায়গাটা চলে আসছে, এই সাউথ পোলটা আবার এখানে চলে আসছে, ঠিক আছে? যদিও তুমি জানো যে নিজেদের মাঝে তারা মানে গ্রিন সাউথ পোল গ্রিন নর্থ পোলের সাথে জায়গা ইন্টারচেঞ্জ করছে, এটা তুমি জানো, বাট তুমি চাইলে চিন্তা করতে পারো যে সাউথ পোলটা ঠিক তার পরের পজিশনে চলে গেছে, এভাবে তুমি চিন্তা করতে পারো এবং মিলায় দেখবা যে আলটিমেটলি তাই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো স্যার মানে এটা কি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করলে এরকম দেখা যায়? এক্স্যাক্টলি, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দেখো, সাউথ পোলটা কিন্তু এখানে যে সাউথ পোলটা ছিল এখানে তার জায়গায় এখানে একটা সাউথ পোল চলে আসছে, আবার এখানে ছিল হচ্ছে নর্থ পোল, সেই নর্থ পোলটা দেখো এই গ্রিন সাউথ পোলের জায়গায় একটা নর্থ পোল চলে আসছে, ঠিক আছে? তার মানে হ্যাঁ, তার মানে তুমি বুঝতে মানে এভাবে চিন্তা করতে পারো যে তোমার আসলে নর্থ পোল আর সাউথ পোলটা একটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরা শুরু করছে, এভাবে চিন্তা করতে পারো না? যে একটা তোমার নর্থ পোল এবং সাউথ পোল গুলো জাস্ট কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু ঘোরা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? এবং এই কারণে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমার মানে এই স্টেটরের ভিতরে কারেন্ট ফ্লো করার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, নট কারেন্ট ফ্লো, অল্টারনেটিং কারেন্ট ফ্লো, শুধুমাত্র কারেন্ট ফ্লো না, এই স্টেটরের ভিতরে অল্টারনেটিং কারেন্ট ফ্লো করার কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এবং এটাই আমাদের আজকের ফার্স্ট টপিক করার, যে আমরা যে যদি আমরা একটা স্টেটরের ভিতরে অল্টারনেটিং কারেন্টকে ফ্লো করাই তাহলে আমার এই পোলগুলো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে শুরু করবে প্রতিবার কারেন্টের পোলারিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে, এবং এইভাবে আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারি। এবার এটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে বা একটু ধাপে ধাপে দেখাই তাহলে এই পরের ফিগারটা আমরা চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখন আর মানে সবগুলা কন্ডাক্টর নিয়ে চিন্তা করে জিনিসটাকে আর ক্লামজি করব না, আমরা একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করি। সো আমরা সাপোজ এ প্রাইম ফেজটা নিয়ে চিন্তা করি, যেখানে এ কন্ডাক্টর আর এ প্রাইম কন্ডাক্টর আছে, যাদের কারণে এই নর্থ আর সাউথ পোলটা ইনিশিয়ালি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছিল, যে বাম দিকে নর্থ পোল ডান দিকে সাউথ পোল। সো ইনিশিয়াল পজিশনে আমরা এখন আছি, এবং এই এ প্রাইম ফেজের ভিতরে আমরা একটা অল্টারনেটিং কারেন্ট মানে এখনো দেয়া শুরু করি নাই, মানে খুব অল্প, সাপোজ 0.1 ভোল্ট বা 0.2 ভোল্ট এরকম একটা খুব অল্প অ্যামাউন্টের ভোল্টেজ দিয়েছে, যেটা জিরোর খুব কাছাকাছি। সেখানে এই ব্ল্যাক ডটটা ওই পজিশনটাকে বোঝাচ্ছে, জিরোর খুব কাছাকাছি ছোট একটা ভ্যালু, যার কারণে বাম দিকে একটা নর্থ পোল এবং ডান দিকে একটা সাউথ পোল ক্রিয়েট হয়েছে। এখন যদি এই ভ্যালুটাকে আমি বাড়াইতে থাকি, সেই ভ্যালুটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এই ভোল্টেজটাকে আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, এবং আমি একই পোলারিটিতে বাড়াচ্ছি, ডিরেকশন চেঞ্জ করে নাই। আগেও এ প্রাইমের ভিতরে এ প্রাইম থেকে কারেন্ট বের হচ্ছিল, এতে কারেন্ট ঢুকছিল, সেই ডিরেকশন কিন্তু এখনো সেমই আছে, ডিরেকশন চেঞ্জ হয় নাই, জাস্ট আমি ভোল্টেজের ভ্যালুটা বাড়াচ্ছি। বাড়াইতে বাড়াইতে যখন আমি ভোল্টেজের ফেজটাকে 90 ডিগ্রিতে নিয়ে যাব, তখন আমার নর্থ পোলটা চলে আসবে হচ্ছে ঘুরে 90 ডিগ্রি ঘুরে, নর্থ পোলটা 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে, সাউথ পোলটা 90 ডিগ্রি ঘুরে এ কন্ডাক্টরের কাছে চলে আসবে। তাহলে এখানে আমার নর্থ পোল এবং সাউথ পোল দুইটাই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি ঘুরে তাদের অবস্থান চেঞ্জ করলো, পজিশন চেঞ্জ করলো। এরপর আমি আরেকটু আগাই, এরপর আমি যেটা করব, এই এ প্রাইম
এখন যেটা করছি যে আর ভ্যালু আর বাড়াচ্ছি না, কিন্তু টাইমের সাথে সাথে যেহেতু এটা অল্টারনেটিং কারেন্ট, ভ্যালু আর বাড়বে না, এখন সেটা আবার নেমে জিরোর কাছাকাছি চলে যাবে। যখন আমি জিরোর কাছাকাছি যাচ্ছি, এখন মানে ডিফারেন্সটা কোথায়? ভ্যালু কিন্তু জিরোর কাছাকাছি, এখানেও ভ্যালু জিরোর কাছাকাছি ছিল ইনিশিয়ালি, 3 নাম্বার স্টেপে ভ্যালু জিরোর কাছাকাছি। ডিফারেন্সটা কোথায়? একটাতে ডিফারেন্সটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমার ভোল্টেজের ফেজ ছিল 0 ডিগ্রি, এখন আমার ভোল্টেজের ফেজ হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ডিফারেন্স। তার মানে হচ্ছে এখন আমার ভোল্টেজটা বা যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমি দিচ্ছি সেটা পজিটিভ থেকে নেগেটিভের ট্রানজিট হওয়ার একটা স্টেজে আছে, সেটা পোলারিটি চেঞ্জ হওয়ার একটা স্টেজে আছে। তো সেটা 180 ডিগ্রি ফেজে এখন চলে গেছে। যেহেতু এখন একটা 180 ডিগ্রি ফেজে চলে গেছে, তো এখন আমার ওই নর্থ পোলটা কিন্তু মানে 90 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রি যাচ্ছে, নর্থ পোলটাও আরো 90 ডিগ্রি ঘুরে এখন চলে আসছে হচ্ছে এই ডান দিকে, এবং সাউথ পোলটা চলে গেছে বাম দিকে। এবং তুমি যদি এটাকে ইনিশিয়াল সবচেয়ে প্রথম পজিশনের সাথে কম্পেয়ার করো, প্রথমটার সাথে 3 নাম্বার পজিশনের ম্যাগনিটিউড একই, খালি ফেজটা ডিফারেন্স, যার কারণে আমার নর্থ পোল আর সাউথ পোল কিন্তু একই ডিরেকশনে আছে, মানে একই হরিজন্টাল লাইন বরাবরই আছে, খালি তাদের পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে। এখানে আমার ভ্যালু চেঞ্জ হয় না ইলেকট্রিক্যাল ফিল্ডের জাস্ট ফেজটা 180 ডিগ্রি ঘুরে গেছে, যার কারণে আমার ম্যাগনেটিক পোলটাও 180 ডিগ্রি ফেজে ঘুরে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি আরেকটু আগাই। এরপর এখন আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, সো আমার পোলারিটি এখন উল্টা যাবে, এ প্রাইম এখন কারেন্ট ঢুকবে আর এ কন্ডাক্টর থেকে কারেন্টটা বের হবে, যার কারণে আমার আরো 90 ডিগ্রি ঘুরে নর্থ পোলটা চলে আসবে নিচে, সাউথ পোল চলে যাবে উপরে। ঠিক আছে, সো এখন এটা হচ্ছে বলতে পারি যে সেকেন্ড ফেজটার অপোজিট, সেকেন্ড কেসটার অপোজিট। ঠিক আছে, সেকেন্ড কেসের অপোজিট হচ্ছে এইটা। এবং ফাইনালি তারপর কি করব, তারপর টাইম বাড়াইতে বাড়াইতে এটা আবার জিরোর কাছাকাছি চলে যাবে, দ্যাট ইজ দিস কেস। এই কেসে দেখো যে টাইমের সাথে সাথে এটা এখন কি হচ্ছে যে এখন এই 5 নাম্বার কেসে আমার ইলেকট্রিক্যাল মানে অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল যে ভোল্টেজটা সেটা কিন্তু 1 নাম্বার কেসের মধ্যে ম্যাগনিটিউড জিরোর কাছাকাছি, কিন্তু এখন আমার ফেজটা আছে 360 ডিগ্রি, এবং আমরা সবাই জানি যে 360 ডিগ্রি ফেজ এবং 0 ডিগ্রি ফেজের মাঝে কোনো ডিফারেন্স নাই। 0 ডিগ্রি ফেজে আমার যে পজিশন কোন একটা পার্টিকেল বা যে কোনো একটা প্যারামিটার থাকে, 360 ডিগ্রি ফেজে একই জায়গায় প্যারামিটারটা ঘুরে আসে, এবং আলটিমেটলি আমার নর্থ পোল আর সাউথ পোলের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। আমার নর্থ পোলটা ঘুরে আবার তার ইনিশিয়াল পজিশন, দ্যাট ইজ আমরা ফার্স্ট যে পজিশন দেখেছিলাম, দ্যাট ইজ অন দ্য লেফট সাইড, এবং সাউথ পোলটা ঘুরে রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমার একটা কমপ্লিট ইলেকট্রিক্যাল সাইকেলে কি হচ্ছে, একটা কমপ্লিট ইলেকট্রিক্যাল সাইকেলে আমার নর্থ পোল এবং সাউথ পোল দুইটা পোলই পুরো একটা এটা কি বলে রেভলিউশন বা পুরো একটা রোটেশন কমপ্লিট করে আসে, স্টেটরের চারপাশে পুরো একটা রোটেশন কমপ্লিট করে আসে। সো ইলেকট্রিক্যাল এনার্জিটাকে বা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে তুমি দেখছো হচ্ছে টাইমের রেসপেক্টে এবং গ্রাফিক্যালি দেখছো, আর মেকানিক্যাল বা এই যে তোমার নর্থ পোল সাউথ পোলের যে মেকানিক্যাল রোটেশন এটা তুমি ফিজিক্যালি দেখছো। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর বাম দিকেটা হচ্ছে physical representation of the mechanical rotation of the poles. ঠিক আছে, এইভাবে আর কি জিনিসটাকে ভিজুয়ালাইজ করা যায়, স্টেপ বাই স্টেপ ভিজুয়ালাইজ করা যায়। এখন পর্যন্ত বুঝতে পারো না কোথাও বা কোন জায়গায় কোশ্চেন আছে কারো? স্যার আপনি বলেছিলেন রোটেশনটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এখানে তো স্যার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে স্যার, মানে পোল যে চেঞ্জ হওয়ার যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দাঁড়াও এক মিনিট, কাউন্টার ক্লকওয়াইজ মানে রাইট সাইডে তো রোটেশনটা হবে। বুঝতে পারছি তোমার কথা। আচ্ছা হ্যাঁ, এখানে আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বলতে তোমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে না ক্লকওয়াইজ রোটেশন হবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তোমার কারেন্টের ডিরেকশনের উপরে। ঠিক আছে, কেন বলছি, কারণ দেখো তুমি যদি ইনিশিয়ালি মানে আমি তো ধরে নিচ্ছি যে আমার এ তে আমি কারেন্টটা ফার্স্ট ঢুকাচ্ছি, আইডিয়াল পজিশনে এ তে আমি কারেন্ট ঢুকাবো, এ প্রাইমে কারেন্ট বের করব, এটা আমি ধরে নিয়েছিলাম যে আমি নিউট্রাল পয়েন্টের সাথে বা আমার গ্রাউন্ডের সাথে, ইউজুয়ালি নিউট্রাল পয়েন্টটা গ্রাউন্ডেড থাকে, ওই গ্রাউন্ডের সাথে আমি সব এ প্রাইম বি প্রাইম সি প্রাইম কে কানেক্ট করব, এটা আমার হচ্ছে কনভেনশন ছিল। বাট তুমি চাইলে কিন্তু এ বি সি কে গ্রাউন্ডে কানেক্ট করতে পারতা, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম কে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করতে পারতা, সেই ক্ষেত্রে তোমার ম্যাগনেটিক ফিল্ডের পোলারিটি অপোজিট হতো এবং রোটেশনের ডিরেকশনের সেক্ষেত্রে অপোজিট হতো।
ঠিক আছে, মানে আমি এভাবে কনভেনশন ধরছি বলে আমার ক্লকওয়াইজ ডিরেকশন আসছে। তুমি যদি ওইভাবে মানে উল্টাভাবে কনভেনশন ধরো তোমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আসবে। ঠিক আছে স্যার তার মানে এটা কমপ্লিটলি আমার রেফারেন্স পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে, আমি কিভাবে রেফারেন্সটা নিচ্ছি। তো স্যার যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসে তখন কনভেনশনটা কিভাবে ধরা যাবে স্যার? ইউজুয়ালি কনভেনশনটা এভাবে আমরা চিন্তা করি যে এটা মানে এবিসি ফেজ, এটাকে আমরা অ্যাকচুয়ালি ধরে নেই সেগুলো অলওয়েজ পজিটিভ টার্মিনাল সাথে কানেক্টেড থাকবে। এবিসি ফেজটাকে আমরা অ্যাকচুয়ালি মানে আপার ভ্যালু ধরে, আপার লিমিট ধরে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম কে লোয়ার লিমিট বা গ্রাউন্ডেড ধরার রাখার ট্রাই করি। ঠিক আছে, কনভেনশনটা আমরা ওইভাবে ইউজুয়ালি ধরি। ঠিক আছে, এটা তোমাদের মানে কোশ্চেনে বলে দেওয়া হবে। তোমরা এসি পড়ার সময় হয়তো এটা শুনে আসছো যে এবিসি কে বলা হয় পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে, আর এসিবি কে বলা হয় নেগেটিভ সিকোয়েন্স। এটা একটা কিছু কথাবার্তা তো ছিল। এবিসি জিনিসটা ইউনিভার্সালি মানে এই সিকোয়েন্সটার নাম হচ্ছে এবিসি সিকোয়েন্স, এটাকে ইউনিভার্সালি অলওয়েজ মানে পজিটিভ সিকোয়েন্স যেটাতে পজিটিভ কারেন্ট ঢুকানো হবে, এই কনভেনশনটা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করা হয়। ঠিক আছে, এই জন্য আমি ওইভাবেই ফলো করে কাজটা করছি। ঠিক আছে, আচ্ছা, সো আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে নেক্সট আমাদের কি আছে দেখতে হবে। নেক্সট হচ্ছে আচ্ছা, এইটা এতটুকু শেষ করে তারপর ব্রেক দিই। ঠিক আছে, তো এখন যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন এই কথাটা যে these magnetic poles complete one mechanical rotation around the stator surface for each electrical cycle of the applied current। তার মানে হচ্ছে মেকানিক্যাল পোল গুলো একটা কমপ্লিট মেকানিক্যাল রোটেশন কমপ্লিট মানে শেষ করে যখন স্টেটর সারফেসটা একটা ইলেকট্রিক্যাল সাইকেলকে কমপ্লিট করে। ঠিক আছে, therefore the mechanical speed of the rotation of the magnetic field in revolutions per second is equal to the electric frequency in hertz। hertz মানে তো পার সেকেন্ডই, তাই না? তার মানে হচ্ছে যে আমার revolution per second of the magnetic poles will be equal to the frequency per second of the electrical field or electrical voltage। এবং এজন্যই যখন তোমার কাছে কোনো টু পোল স্টেটর থাকবে তখন তুমি এই ইকুয়েশন গুলো অলওয়েজ ইউজ করবা, সেটা হচ্ছে F is equals to Fm and omega is equals to omega m। টু পোল স্টেটর কথাটা কেন আসছে, কারণ তোমার অলওয়েজ মনে রাখতে হবে তোমার এখানে দুইটা, আচ্ছা এটা একটু পরে বোঝা যাবে, টু পোল স্টেটর কি, ফোর পোল কি, সিক্স পোল কি, একটু পরেই আমরা ক্লিয়ার হব। বাট আপাতত জেনে না, আমি এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল গুলো মানে যে এক্সাম্পলটা দেখা আসলাম এটা হচ্ছে টু পোল স্টেটর। কারণ এখানে নর্থ পোল আর সাউথ পোল প্রতিটা ফেজের জন্য দুইটা করে পোল ক্রিয়েট হচ্ছে। সহজ কথা, প্রতিটা ফেজের জন্য দুইটা পোল, একটা নর্থ পোল একটা সাউথ পোল ক্রিয়েট হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ এ টু পোল স্টেটর। ঠিক আছে, যদি তোমার প্রতিটা ফেজের জন্য চারটা পোল তৈরি হইতো সেটা ফোর পোল স্টেটর, প্রতিটা ফেজের জন্য ছয়টা তৈরি হলো এটা সিক্স পোল স্টেটর। ঠিক আছে, এটা হচ্ছে এটা টু পোল স্টেটর। এবং এই টু পোল স্টেটরের জন্য অলওয়েজ এটা হবে F is equals to Fm হবে। F-টা কি? F-টা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর Fm-টা হচ্ছে আমার মেকানিক্যাল স্পিড ইন রেভলিউশন পার সেকেন্ড। আচ্ছা, এটা আসলে একটু ভুল আছে এখানে, এটা আসলে হার্টজ হবে, রেভলিউশন পার সেকেন্ড এটা হার্টজ না। ঠিক আছে, এটা রেভলিউশন পার সেকেন্ড হবে, সরি। হ্যাঁ, মানে মেকানিক্যাল যেহেতু Fm-টা যেহেতু মেকানিক্যাল রোটেশন, সুতরাং এটার ইউনিটটা আসলে রেভলিউশন পার সেকেন্ড বা আরপিএম। ঠিক আছে, এটার ইউনিটটা আরপিএম এ থাকবে। আর ওমেগা এমটা হচ্ছে এটাও মেকানিক্যাল রোটেশন বাট এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর ওমেগা ই যদি বলো, আচ্ছা হ্যাঁ, ওমেগা ই আর এফই, ই দেখে বুঝতে পারছি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটার। সো এফইটা হচ্ছে হার্টজ এর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, ওমেগা ইটা হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ডে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো এই কোয়েশ্চনটা আসে হচ্ছে এতক্ষণ আমি যে পাঁচটা স্টেপ দেখালাম, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বা ফুল সাইকেল কমপ্লিট হওয়ার কারণে একটা ফুল মেকানিক্যাল রোটেশন কমপ্লিট হয়। দ্যাটস ওয়াই এই ইকুয়েশন গুলো আসে। ঠিক আছে, আচ্ছা এখন এমন যদি হইতো যে আমি এতক্ষণ যে সিকোয়েন্সটা দেখালাম, অর্থাৎ আচ্ছা এখানে কানেকশনটা খেয়াল কর কিভাবে দেয়া আছে। ফার্স্ট এ প্রাইম, তার যদি আমরা ক্লকওয়াইজ আঁকাই, আচ্ছা মানে ক্লকওয়াইজ আঁকালে এ প্রাইম বি সি প্রাইম এ বি প্রাইম সি এভাবে আগাইছে। আর যদি কাউন্টার ক্লকওয়াইজ যাই বা বলি তাহলে হচ্ছে এ প্রাইম সি বি প্রাইম এ সি প্রাইম বি, তাই না? তো বইতে যেটা ওরা লিখেছে এভাবে, ওদের কথা হচ্ছে যদি আমি এই মানে প্যাটার্নটাকে রিপিট করি, এখানে তো আমার একটা প্যাটার্ন, ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ আমি একটা প্যাটার্ন বরাবর আগাচ্ছি, এ সি বি প্রাইম সরি এ প্রাইম সি বি প্রাইম এ সি প্রাইম বি। এই প্যাটার্নটাকে যদি আমি রিপিট করি, তার মানে হচ্ছে যদি আমি এখন একটা এ প্রাইম না রেখে A1 A2 নিয়ে আসি, মানে হচ্ছে এখন আমার এ ফেজের জন্য চারটা কন্ডাক্টর
আগে এ ফেজের জন্য দুইটা কন্ডাক্টর ছিল, এ আর এ প্রাইম, এখন এ ফেজের জন্য চারটা কন্ডাক্টর, A1 প্রাইম, A2 প্রাইম। সিমিলারলি বি ফেজের জন্য চারটা কন্ডাক্টর, B1 প্রাইম, B2 প্রাইম, ঠিক আছে। এরকম সি ফেজের জন্য চারটা কন্ডাক্টর, ঠিক আছে। এরকম চারটা কন্ডাক্টর যদি আমরা নিয়ে আসি, প্রতিটা কন্ডাক্টরের জন্য একটা করে পোল ক্রিয়েট হবে রাইট হ্যান্ড রুল অনুযায়ী। তার মানে তুমি প্রতিটা ফেজের জন্য, যেহেতু চারটা কন্ডাক্টর, তাহলে প্রতিটা ফেজের জন্য তুমি চারটা পোল পাবা। এজন্য এটাকে আমরা যখন আমরা বলি 4 পোল স্টেটর, এটাকে আমরা 4 পোল স্টেটর বলে থাকি, যেখানে দুইটা নর্থ পোল ক্রিয়েট হবে এবং দুইটা সাউথ পোল ক্রিয়েট হবে প্রতিটা ফেজের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যেটা হয়, এটা এখন তোমরা এটা অ্যানালাইজ করলেই পারবে। এটা মানে যদি আমি এখানে দেখাইতাম অনেক কমপ্লেক্স দেখাইতো বা ক্লামসি দেখাইতো, সেটা এখানে ইনক্লুড করে নাই। তোমরা এটা চিন্তা করলে বুঝবা যে যদি টু পোলের জন্য যেটা ছিল যে একটা ইলেকট্রিক্যাল ফুল সাইকেল হচ্ছে একটা ফুল মেকানিক্যাল রোটেশনের ইকুইভ্যালেন্ট, এখানে যেটা হবে একটা ফুল ইলেকট্রিক্যাল সাইকেল হবে অর্ধেক মেকানিক্যাল রোটেশনের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। কেন? কারণ এটা একটু চিন্তা করলে বুঝবা যে তোমার এক্ষেত্রে যেহেতু মানে সহজ কথা, তোমার পোল যত বাড়বে, ম্যাগনেটিক পোল যত বাড়বে, মেকানিক্যাল রোটেশন তত কমবে, এভাবে চিন্তা করবা। ম্যাগনেটিক পোল যত বাড়বে, মেকানিক্যাল রোটেশন তত কমবে, কারণ আগে দুইটা পোল মিলে 360 ডিগ্রি কমপ্লিট করতো, এখন চারটা পোল মিলে 360 ডিগ্রি কমপ্লিট করে। তাহলে কি একটা পোলের রোটেশন কমে গেল না? আগে একটা পোলের জন্য রোটেশন ছিল সাপোজ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এই চারটা পোল মিলে যখন 360 ডিগ্রি কমপ্লিট করতে যাবে, সেটা তোমার একটা ইলেকট্রিক্যাল সাইকেল থেকে হবে না, তোমার দুইটা ইলেকট্রিক্যাল সাইকেল তখন লাগবে, ঠিক আছে। এইভাবে চিন্তা করবা, পোল বাড়লে মেকানিক্যাল রোটেশন একটা ইলেকট্রিক্যাল সাইকেলের জন্য কমে যাবে। সো আগে যেহেতু তোমার একটা ইলেকট্রিক্যাল সাইকেল একটা মেকানিক্যাল রোটেশনের ইকুইভ্যালেন্ট ছিল, এখন চারটা পোলের জন্য তার অর্ধেক হবে, ঠিক আছে। সেখানে সেটাই বলা হচ্ছে, সিন্স ওয়ান ইলেকট্রিক্যাল সাইকেল ইজ 360 ডিগ্রি electrical degrees and since the mechanical rotation is 180 degree mechanical degrees, এখন রিলেশনশিপটা হবে তোমার এরকম, F is equals to FM, omega is equals to 2 omega m। কারণ এখন হচ্ছে এই FM আর omega m অর্থাৎ মেকানিক্যাল যে ফ্রিকোয়েন্সি গুলা, সেগুলা ছোট হয়ে গেছে, সেগুলোর রোটেশনটা আগের চাইতে অর্ধেক হয়ে গেছে, এজন্য সেগুলোকে 2 দিয়ে গুণ করার পর আমি ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট পাবো, ঠিক আছে ভাই। পোল যত বাড়বে, মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি তত কমতে থাকবে, ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির তুলনায় কম্পারিজনে তত কমতে থাকবে। এবং এটাকে যদি আমি জেনারেলাইজ করে বলি, এতক্ষণ তো আমি জাস্ট একটা স্পেশাল কেসের জন্য বললাম, জেনারেলাইজ করে বললে ইকুয়েশন গুলো আসবে এরকম ভাবে, F is equals to P/2 FM, omega is equals to P/2 omega m। P টা কি? নাম্বার অফ পোলস, খুব সহজ হিসাব, নাম্বার অফ পোলস। তাহলে এখানে তোমার যদি চারটা পোল থাকতো, তাহলে 4/2 কত? 2 FM, এবং এখানে তাই কিন্তু লেখা F is equals to 2 FM। 6টা পোল থাকলে F is equals to 3 FM, ঠিক আছে। তো যতগুলা পোল থাকবে প্রতিটা ফেজের জন্য, তত সেই অনুযায়ী তোমার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আর মেকানিক্যাল ফ্রিকোয়েন্সির মাঝে রিলেশনটা ডিসাইডেড হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই পর্যন্ত বা যে নেক্সট যে অংশটুকু বুঝলাম, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এটা আসলে আমি ইচ্ছা করে এখানে আর আঁকি না, কারণ আঁকলে অনেক বেশি ক্লামসি হতো, ঠিক আছে, এজন্য এখানে ভিজুয়ালাইজ করাই নেই, বাট আশা করি তোমরা জিনিসটা চিন্তা করতে পারবা। আচ্ছা স্যার, এটা শর্টে বলতে গেলে একটা ফুল ইলেকট্রিক্যাল রোটেশনের জন্য মেকানিক্যাল রোটেশন হবে 180 ডিগ্রি এই ক্ষেত্রে। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, তাহলে আচ্ছা একটা কোশ্চেন করি, বলো তো, যদি এখানে প্রতি টোটাল 6টা পোল থাকতো, 6টা পোলের জন্য মেকানিক্যাল মানে একটা ইলেকট্রিক্যাল সাইকেলের জন্য কত ডিগ্রি মেকানিক্যাল রোটেশন হইতো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আছে, তারা চিন্তা করেনি। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এভাবে এখানে 3 আসবে, তো 360 is equals to 3πm, 120 ডিগ্রি হবে অ্যাকচুয়ালি। তুমি যে এই কোয়েশ্চনটাকে ফলো করবা, থিটা is equals to 2 থিটা m, এখানে থিটা এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, আর থিটা m হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল, এভাবে চিন্তা করবা। সো p/2 থিটা m যদি করো, 6/2 মানে 3 আসবে, আর এখানে 360 is equals to 3 into থিটা m, সেখানে থিটা m আসবে 120 ডিগ্রি, ঠিক আছে। এই কোয়েশ্চনগুলো অ্যাপ্লাই করে করবা। ওকে, তাহলে এখন তোমরা ব্রেক নিতে চলে, ব্রেক নাও, 10 মিনিটস পর আবার রিটার্ন করো। স্যার, আমার কিছু কোশ্চেন ছিল আগের ইয়ে থেকে।
পজ করা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন যেটা কথা ছিলাম, আচ্ছা হ্যাঁ, তো মাঝখানে এই পার্টটুকু তোমরা নিজেরা ক্যালকুলেশনটা তো আশা করি বুঝবা, সো এটা নিজেরা একটু দেখে নিও, ঠিক আছে? এখন যেখানে যেটা বলছিলাম যে রোটর ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার কারণে আমরা যে নেট ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা হচ্ছে বিআর প্লাস বিএস, ঠিক আছে? এখন সেখান থেকে আমি ইনডিউস টর্কের এক্সপ্রেশনটাকে কি করতে পারি, ইনডিউস টর্কের এক্সপ্রেশনটাকে আমি চেঞ্জ করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। কিভাবে? এই বিআরটাকে আমি লিখবো হচ্ছে বি নেট মাইনাস বিএস, সরি উল্টা বললাম, বিএস টাকে লিখবো হচ্ছে বি নেট মাইনাস বিআর, আচ্ছা, নেট ম্যাগনেটিক ফিল্ড মাইনাস রোটর ম্যাগনেটিক ফিল্ড। সো আলটিমেটলি পাবো হচ্ছে এই টাইপের কিছু একটা এক্সপ্রেশন। এখন এখানে যেটা ব্যাপার, ভেক্টর মাল্টিপ্লিকেশন কিন্তু তোমার কি বলে ওটাকে, যে আচ্ছা ওই প্রপার্টি না আমি ভুলে গেছি, ভেক্টর মাল্টিপ্লিকেশন তোমার এভাবে, যখন তুমি দুইটা মানে একটা সামেশনের সাথে বা একটা সাবট্রাকশনের সাথে কোনো কিছু ভেক্টর মাল্টিপ্লিকেশন করার, প্রতিটা এলিমেন্টের সাথে আলাদা আলাদা হবে ভেক্টর মাল্টিপ্লিকেশনটা হবে। সেখানে বিআর এর সাথে বি নেটের একটা মাল্টিপ্লিকেশন হবে, বিআর এর সাথে আবার নিজেরই একটা মাল্টিপ্লিকেশন হবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো বিআর আর বিআর মানে রোটর ম্যাগনেটিক ফিল্ডকে নিজের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করলে 0 পাবা, কারণ sin 0 ডিগ্রির কারণে সেখানে 0 চলে আসবে। সো আলটিমেটলি তুমি ইনডিউস টর্কটাকে এভাবেও লিখতে পারো, ইনডিউস টর্ক ইজ ইকুয়ালস টু some constant into the vector multiplication of rotor magnetic field and the net magnetic field, এভাবে লিখতে পারো। তাহলে আমরা দুই ধরনের এক্সপ্রেশন দেখলাম, আমরা ইনডিউস টর্ককে এই বিআর এবং বিএস এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, এদের ভেক্টর মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, অথবা বিআর এবং নেট ম্যাগনেটিক ফিল্ড এদের ভেক্টর মাল্টিপ্লিকেশনের মাধ্যমেও অ্যাড্রেস করতে পারি বা ডিরাইভ করতে পারি, ঠিক আছে? আর এই বিআর আর বি নেটের মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু আমরা দেখে আসছিলাম ডেল্টা, তাই না? ডেল্টা থেকে আসছিলাম, কারণ আচ্ছা ডেল্টা কি ছিল, ডেল্টা ছিল হচ্ছে আমার বিআর এবং বিএস এর মাঝখানে, সরি হ্যাঁ আচ্ছা এখানে বিআর এবং বি নেটের মাঝখানেটা হচ্ছে সাইন ডেল্টা। আচ্ছা হ্যাঁ, এখানে যে ব্যাপারটা, এখানে আপনার মতো কথা ভুল আছে, এখানে বিআর আর বি নেটের মাঝে অ্যাঙ্গেল তো ডেল্টা না, বিআর স্যার কি গামা হবে? আচ্ছা আমি কি ভুল দেখতেছি? ও আচ্ছা এটা হচ্ছে গামা, সরি হ্যাঁ ওটা গামা, এটা ডেল্টা, আমি ভুল দেখতেছিলাম। এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বিআর এবং বিএস এর মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, আর বিআর এবং বিএস বি নেটের মাঝে অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? ওটা নতুন মানে অন্য একটা অ্যাঙ্গেল হিসেবে ডিফাইন করেছে, এটা আমি ভুল দেখতেছিলাম। সো এখানে আলটিমেটলি তোমরা ইনডিউস টর্ক পাবা এইটা। আচ্ছা তো এই ইনডিউস টর্কের ক্যালকুলেশন তোমরা নিজেরা একটু দেখলেই বুঝবা। সো এখন যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল সিনক্রোনাস মোডে। এতক্ষণ যে এত কথা বললাম যে ইনডিউস টর্ক এত জেনারেট হবে, ক্যালকুলেশন এভাবে করতে হবে, জিনিসটা একটুখানি যদি আমরা ফিজিক্যালি ভিজুয়ালাইজ করার ট্রাই করি, আসলে জিনিসটা কি হচ্ছে, সিম্পল জিনিস হচ্ছে, আমি একদম মানে শুরু থেকে সিম্পলিফাই করে বলি, সবার আগে আমি বাইরে থেকে 3 ফেজ পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমার স্টেটরের 3টা ফেজে, যার কারণে স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, তার মানে স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা ঘোরা শুরু করে দিচ্ছে। এখন আমি যদি রোটরে আমি চাইলে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারি অথবা ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারি। এতক্ষণ আমরা ইলেকট্রোম্যাগনেট দিয়ে ডিসক্রাইব করছিলাম যে রোটরের ভিতরে কারেন্ট দিব, কারেন্ট সাপ্লাই দেওয়া মানে হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেট জেনারেট করব, রোটর ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রোম্যাগনেটিজমের মাধ্যমে জেনারেট হবে। এই ফিগারে যেটা দেখাচ্ছে, এই ফিগারে একটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে রোটর ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ফিল্ডের মাঝখানে ইন্টারঅ্যাকশনটা কিরকম হবে, সেটা হচ্ছে বেসিক প্রশ্ন। এতক্ষণ আমরা তাদের মাঝখানে অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলছি, তাদের মাঝখানে অ্যাঙ্গেল ডেল্টা বা গামা এটসেট্রা, বাট প্রশ্ন হচ্ছে তাদের মাঝে ইন্টারঅ্যাকশনটা কিরকম হবে। ইন্টারঅ্যাকশনটা হবে এরকম, আমার এই বিএস অর্থাৎ স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু ঘুরতেই থাকবে। কেন ঘুরতে থাকবে? আমি যতক্ষণ পর্যন্ত এসি কারেন্ট সাপ্লাই দিব ততক্ষণ পর্যন্ত কারেন্টের পোলারিটি চেঞ্জ হবে এবং সেও ঘুরতে থাকবে। তখন বিআর কি করবে? বিআর যেটা করবে, এই রোটর ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটর ম্যাগনেটিক ফিল্ডকে ফলো করার ট্রাই করবে। ফলো করার ট্রাই কেন করবে? কারণটা হচ্ছে, আচ্ছা জিনিসটাকে এভাবে বুঝায় বলি, আচ্ছা হ্যাঁ এখানেই দেখাই। সাপোজ আমার একটা স্টেটরের নর্থ পোল ক্রিয়েট হয়েছে হচ্ছে এখানে, ঠিক আছে, আর স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের সাউথ পোল ক্রিয়েট হয়েছে এখানে। তখন আমার বিআরটা কি করবে? বিআর এর যে সাউথ পোল
সাপোজ বিআর এর সাউথ পোল হচ্ছে এখানে আছে আর বিআর এর নর্থ পোল হচ্ছে এখানে আছে, ঠিক আছে? তো বিআর এর নর্থ পোলটা কি স্টেটরের সাউথ পোলের দিকে আসা ট্রাই করবে অ্যাট্রাক্টেড হয়ে, আর বিআর এর যে সাউথ পোল সেটা বিএস এর নর্থ পোলের দিকে আসা ট্রাই করবে অ্যাট্রাক্টেড হয়ে। কিন্তু এখানে যে মেইন ব্যাপারটা, স্টেটরের নর্থ পোল আর সাউথ পোল নিজেরাই তো ঘুরছে। স্টেটরের নর্থ পোলটা কিন্তু নিজে কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে, তাই না? ঘুরতে আছে, যেহেতু এটা ঘুরছে তাহলে এই রোটরের সাউথ পোলটা কি তাকে ফলো করতে থাকবে। রোটরের সাউথ পোল এবং নর্থ পোল, স্টেটরের সাউথ পোল আর নর্থ পোল কি ফলো করতে করতে ঘুরতে থাকবে, তাই না? এবং আমি যতক্ষণ পর্যন্ত এসি কারেন্ট সাপ্লাই দিব স্টেটর ম্যাগনেটিক ফিল্ড ততক্ষণ ঘুরবে এবং রোটর ম্যাগনেটিক ফিল্ড তাকে ফলো করে করে ততক্ষণ ঘুরতে থাকবে। এভাবে আমি একটা কন্টিনিউয়াস রোটর ওকে মানে কন্টিনিউয়াস রোটরকে আমি ঘুরাইতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি মানে এটা বার ম্যাগনেট দিয়ে মানে রোটরটাকে বার ম্যাগনেট দিয়ে ক্রিয়েট করতে পারি, ইলেকট্রোম্যাগনেট দিয়েও ক্রিয়েট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে এসি কারেন্ট সাপ্লাই দিব ততক্ষণ পর্যন্ত আমার এই রোটর ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকবে, ঠিক আছে? কারণ প্রশ্ন হচ্ছে ঘোরার সময় স্পিড কি হবে, শুরু থেকে স্পিড বেশি কম হবে বা পরে গিয়ে কি বাড়বে কিনা, এই টাইপের অনেক ব্যাপার স্যাপার আছে। শুরু থেকে সে স্লোতে ফলো করবে মানে স্লো ভাবে ফলো করবে, পরে গিয়ে কি স্পিডটা স্যাচুরেট হয়ে যাবে, এরকম অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করবো। বাট বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এইটাই যে আমার রোটর ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটর ম্যাগনেটিক ফিল্ডকে ফলো করতে থাকবে এবং কন্টিনিউয়াসলি ফলো করে করে ঘুরতে থাকবে। এখন এটাই আমি একটা ভিডিও মানে দেখাই তোমাদেরকে একটু ক্লিয়ার করাই, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ভিডিওটা সাউন্ড ছাড়া দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা যে কিভাবে জিনিসটা কাজ করে, যে আমার শুরু থেকেই স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকে এবং রোটর ম্যাগনেটিক ফিল্ডটা ট্রাই করে তার সাথে লক হওয়ার জন্য, ঠিক আছে? রোটরের নর্থ পোল স্টেটরের সাউথ পোলের সাথে লক হওয়ার ট্রাই করে, রোটরের সাউথ পোলটা স্টেটরের নর্থ পোলের সাথে লক হওয়ার ট্রাই করে। লক হওয়ার ট্রাই করতে গিয়ে সে কন্টিনিউয়াস তাকে ফলো করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে বা বুঝতে পারোনি কোথাও? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট এন্ড ফেজর ডায়াগ্রাম, মানে কিভাবে রোটরের মানে পুরো আসলে মোটরটার এসি মোটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে জেনারেট হয় সেটা আমরা দেখবো। তো এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম, আচ্ছা হ্যাঁ, এখন এর উপর বেস করেই আগে আমরা বলে আসছি যে আমাদের কয়টা থাকবে, কয়টা ম্যাগনেটিক ফিল্ড থাকছে, রোটর এবং স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ম্যাগনেটিক ফিল্ড। এখন এই দুইটার জন্য কিন্তু ইলেকট্রিক্যালি দুই ধরনের মানে ভোল্টেজ ইনডিউসড হবে। আমরা জেনারেটর ডিসি জেনারেটর পড়ার সময় কি বলে আসছিলাম যে যখনই রোটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সরি মানে যখন রোটরের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে বা বিআর ক্রিয়েট হবে, ডিসি জেনারেটরে কি ছিল, আমি প্রাইম মুভার দিয়ে রোটরটাকে ঘুরাইতাম, রোটরটা ঘোরানোর কারণে সেখানে মানে রোটরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘোরানো হইতো, যার কারণে সেখানে কারেন্ট তৈরি হইতো, তাই না? এবং সেই কারেন্ট অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম ব্যাক ইএমএফ থেকে তৈরি হইতো, ঠিক আছে? ডিসি জেনারেটরে যেটা হচ্ছিল যে আমি প্রাইম মুভার দিয়ে রোটরটাকে ঘুরে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এবং এবং সেটার কারণে জেনারেটরে মানে প্রাইম মুভার তো জেনারেটর না, জেনারেটরে, হ্যাঁ আমি সেই জেনারেটরের কথাই বলছি যে প্রাইম মুভার, আমি আসবো মোটরের ব্যাক করে, আমি জাস্ট এক্সাম্পলটা দেওয়ার জন্য বলছি। জেনারেটরের ক্ষেত্রে কি ছিল, আমি প্রাইম মুভার দিয়ে রোটরটাকে ঘোরাতাম, তাই না, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, এবং এর কারণে কিন্তু রোটরের ভিতরে কারেন্ট তৈরি হইতো, সেটাকে আমরা কি বলছিলাম, ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ বলছিলাম না, বা ব্যাক ইএমএফ বলছিলাম, রাইট? এখানেও সেম জিনিস। এখন আচ্ছা, এখানে লেখার সময় অবশ্যই হয়ে গেছে জেনারেটর, এখানে মোটর হবে, মোটর রোটর স্পান। হ্যাঁ, রোটরটা স্পান বলতে বোঝাচ্ছে যে রোটরটাকে আমি যখন কারেন্ট সাপ্লাইতে ঘুরে রাখি, নট প্রাইম মুভার দিয়ে কারেন্ট সাপ্লাইতে যখন ঘুরে রাখি,
তো ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা কি ছিল, যে যখনই আমার রোটরের মধ্যে কারেন্ট তৈরি হবে তখনই কিন্তু যখন রোটরটা ঘোরানো হবে, তখনই তার মধ্যে ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা তৈরি হবে। এটা ছিল হচ্ছে ইন্টারনাল জেনারেট ভোল্টেজের কনসেপ্ট। তো এখানে কিন্তু আমরা তাই করছি, রোটরের উপর টর্ক ইনডিউস করছি, মোটর অ্যাকশনের মাধ্যমে রোটরের উপর আমরা টর্ক তৈরি করছি। যখন রোটরটা এভাবে ফিল্ডের ভিতরে ঘুরতে শুরু করলো, রোটেটিং স্টেটর ফিল্ডের ভিতরে সে ঘুরতে শুরু করলো, তখন কিন্তু তার মাঝে একটা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ তৈরি হবে। সেটা হচ্ছে আমার ইএ। তাহলে ইএটা কোথা থেকে আসছে? ইএটার উৎস হচ্ছে আমার এখানে বিআর, তাই না? ইন্টারনাল জেনারেটেড উৎসটা হচ্ছে আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সরি মানে বিআরটা হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখানে ইএটার উৎস হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড। কেন রোটর ম্যাগনেটিক ফিল্ড আমি আরেকবার ব্যাখ্যা করি। আচ্ছা হ্যাঁ, if a load is, আচ্ছা না এখান থেকে না, হ্যাঁ, the rotor magnetic field BR produces an internal generated voltage EA whose peak value coincides with the direction of BR. তার মানে হচ্ছে আমরা এখানে ফিগারে ব্যাক করি, এই ফিগারটা ব্যাক করি, যখন আমি বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিচ্ছি রোটরের ভিতরে এবং সে ঘোরা শুরু করছে, তখনই কিন্তু আমার একটা রোটর ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এই কারেন্টের কারণে, বাইরে থেকে দেওয়া কারেন্টের কারণে। এই রোটর ম্যাগনেটিক ফিল্ড আবার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ তৈরি করে, ইএটা তৈরি করে। সো ইএটা বেসিক্যালি আসে হচ্ছে বিআর থেকে, রোটর ম্যাগনেটিক ফিল্ড থেকে। ঠিক আছে, আচ্ছা তো একটা গেল মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের কনসেপ্টে গেল। সেকেন্ড যে জিনিসটা লাগবে আমাদের সেটা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড তাহলে কি করে? রোটর ম্যাগনেটিক ফিল্ড তো আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ তৈরি করে, তাহলে স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কি করে? এটা হচ্ছে প্রশ্ন। ও যেটা করে সেটা হচ্ছে সে তো আর্মেচারের ম্যাগনেটিক ফিল্ড, তাই না? আর্মেচারটা এখানে স্টেটরে থাকে, তার কাজ হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন দেওয়া। আর্মেচার রিঅ্যাকশন আমরা ডিসি মোটর জেনারেটরে কি পড়ে আসছিলাম? আর্মেচার রিঅ্যাকশন আমরা পড়ে আসছিলাম হচ্ছে যে আর্মেচার যখন রোটরের ম্যাগনেটিক ফিল্ডকে মানে আর্মেচার যখন বেসিক্যালি হ্যাঁ আর্মেচার যখন এমন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে যেটা ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টর্ট করে দেয়, এটা আমরা দেখে আসছিলাম, তাই না? যে আমাদের ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের শেপটাকে নষ্ট করে দেয়। আর্মেচার ফিল্ডটা কি করে? আর্মেচার যে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে নিজে থেকে, যেটা আমাদের আগে থেকে যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটা থাকতো সেটার চেহারাটা নষ্ট করে দিত, সেটার শেপটাকে নষ্ট করে দিত। এটাকে আমরা বলছিলাম আর্মেচার রিঅ্যাকশন। এখানে স্টেটরের ভিতরে আছে হচ্ছে আর্মেচার, রোটরের ভিতরে আছে ফিল্ড কয়েল, স্টেটরের ভিতরে আছে আর্মেচার, যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, এটাই কিন্তু আমাদের বিআর কে, রোটর ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টর্ট করে দেয়। স্টেটর ম্যাগনেটিক ফিল্ডে রোটর ম্যাগনেটিক ফিল্ডকে মানে ফ্লাক্স লাইনগুলোকে ডিস্টর্ট করে, অর্থাৎ আর্মেচার রিঅ্যাকশন দেয়। এই আর্মেচার রিঅ্যাকশনটাকে আমরা মডেল করি, সার্কিটে মডেল করি হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দিয়ে বা একটা ভোল্টেজ ড্রপ দিয়ে। সেটাকে আমরা বলছি হচ্ছে ই স্ট্যাক্ট। এটাকে আমরা বলছি স্টেটরের কারণে যেই ভোল্টেজ ড্রপটা মানে স্টেটরের কারণে যে ডিস্টরশনটা হচ্ছে সেটাকে এক ধরনের লস না, আমার রোটর ম্যাগনেটিক ফিল্ডটাকে সে কমায় দিচ্ছে বা সেটা ডিস্টর্ট করে সেটার ভ্যালুটা নষ্ট করে দিচ্ছে, তাই না? এজন্য হচ্ছে সেটা একটা ড্রপ হিসেবে বা লস হিসেবে আমরা কনসিডার করতে পারি সার্কিটে। সেটাকে আমরা বলছি হচ্ছে ই স্ট্যাক্ট। তাহলে ই স্ট্যাক্টটা আসে হচ্ছে আমার স্টেটর ম্যাগনেটিক ফিল্ড থেকে, স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের আর্মেচার রিঅ্যাকশন থেকে, আর এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা আসে হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড থেকে। তাহলে দুইটা ম্যাগনেটিক ফিল্ড আমার দুইটা ভোল্টেজকে জেনারেট করছে, ঠিক আছে? আচ্ছা, এই দুইটার যোগফলটাই হবে আমার আলটিমেট টার্মিনাল ভোল্টেজ। এটাকে যদি আমি সার্কিটে দেখি, সার্কিটে দেখলে মোটরের ক্ষেত্রে সার্কিট হবে এরকম, ঠিক আছে? মোটরের ক্ষেত্রে যেটা হবে যে আমার ইন্টারনাল জেনারেট ভোল্টেজ থাকবে এবং একটা ই স্ট্যাট ড্রপ থাকবে, এবং ই স্ট্যাটের ড্রপটাকে আমরা একটা ইন্ডাক্টর দিয়ে এখানে মডেল করছি। ইন্ডাক্টর দিয়ে মডেল করা হয়েছে। কেন ইন্ডাক্টর দিয়ে মডেল করা হলো? কারণ এখানে আমার আর্মেচারটা কি বেসিক্যালি একটা কয়েল, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ডিসি মোটর জেনারেটর পরে আসছিলাম তখনও তো অ্যাকচুয়ালি আর্মেচারটা কয়েলই ছিল, মানে আলটিমেটলি এটা তো মানে পেঁচানো তারই, তাই না? তো এখানে তখন আমি ইন্ডাক্টর কেন কনসিডার করি নাই বা আর্মেচার ভিতরে শুধু রেজিস্ট্যান্স কেন কনসিডার করছি? কারণ হচ্ছে ডিসিতে ইন্ডাক্টরের কোনো ভ্যালু নাই, ডিসিতে ইন্ডাক্টর কোনো কাজ করবে না, ঠিক আছে? ক্যাপাসিটর ইন্ডাক্টর এরা ডিসিতে কোনো কাজ করে না, করে বাট মানে যেটা হচ্ছে যে এনার্জি স্টোরেজের যে কনসেপ্ট সেটা আসলে এসিতে গিয়ে আমরা ফুলফিল করি। দ্যাটস ওয়াই এই ড্রপটা মানে ইন্ডাক্টর অ্যাক্রসের ড্রপটা সেটা কিন্তু তোমার এই এসি মোটরে এসে কাজে লাগবে। আর্মেচারের যে কন্ডাক্টরটা সেটা এসি মোটরে এসে কাজে লাগবে, আর্মেচারের যে ইন্ডাক্টরটা, ঠিক আছে? সেটা ডিসিতে কোনো কাজে আমাদের লাগে না। ডিসিতে আমরা শুধু আর্মেচার রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, এখানে আমরা আর্মেচারের ইন্ডাক্টর নিয়ে কাজ করব, এবং এই ইন্ডাক্টরটা আসলে আমাদের
আর্মেচার রিঅ্যাকশন দিয়ে রোটর ম্যাগনেটিক ফিল্ডকে ডিস্টর্ট করে দেয়। ঠিক আছে, সেটাকে আমরা মডেল করছি হচ্ছে আর্মেচার ইন্ডাক্টর দিয়ে। এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্স। এক্স না দিয়ে এক্সএস ও দেওয়া যায়। এক্সএসটা হচ্ছে বেসিক্যালি স্টেটর ইন্ডাকটেন্স, এটাকে আমরা বলছি এক্সএস। ঠিক আছে, স্টেটর ইন্ডাকটেন্স। এভাবে একটা সিম্পল ফেজকে আমরা এভাবে মডেল করি। একটা টার্মিনাল ভোল্টেজ থাকবে, একটা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আসবে, এবং আমার একটা আর্মেচার রিঅ্যাকশনের কারণে একটা আর্মেচার মানে একটা ড্রপ আসবে। ঠিক আছে, এবং এই ড্রপ এবং ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের সামেশনটাই হবে আমার টার্মিনাল ভোল্টেজ। ঠিক আছে, এবং এই সার্কিটটাকে সলভ করলে আমরা আলটিমেটলি এই টাইপের ইকুয়েশন পাবো কেসিএল দিয়ে যদি কেভিএল দিয়ে যদি সলভ করি সেক্ষেত্রে। তো এখানে ডিসির সাথে আরেকটা ডিফারেন্স কি, সেটা হচ্ছে যে ডিসিতে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা কি ছিল, আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা ছিল হচ্ছে আমার ডিসি, কিন্তু এখানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা এসি। কেন কেউ বলতে পারবা? এখানে কিন্তু বিআর যেটা জেনারেট হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড, সেটা কিন্তু ডিসি কারেন্ট থেকে জেনারেট হচ্ছে। ডিসি মোটরেও কিন্তু ডিসি কারেন্ট থেকেই বিআরটা জেনারেট হইতো, এবং এখানেও কিন্তু ডিসি কারেন্ট থেকে বিআর জেনারেট হচ্ছে, কিন্তু তাও আমার ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা এসি। এটা কেন বলতে পারবা কেউ? ফিজিক্যাল মডেল তো দেখে চিন্তা করে বলো, যে মানে এই কি বলে যে এই স্ট্রাকচারটা দেখে চিন্তা করে বলো যে ডিসির সাথে এখানে বেসিক ডিফারেন্সটা কোথায়। আচ্ছা, কি বলতে পারো? হ্যাঁ, বলো বলো বলো। স্যার মূলত পোল যে চেঞ্জ হচ্ছে, পোল চেঞ্জ হওয়ার কারণে কিন্তু টোটাল মেকানিজমটা হচ্ছে। সো বেসিক্যালি এখানে এই কারণে স্যার যেহেতু এসি আমার কন্ট্রোলিং ফ্যাক্টর, তাহলে ওভারঅল কারেন্টটা আমার এসির ক্ষেত্রেই হবে আর কি। হ্যাঁ, বাট আমি জানতে চাচ্ছি যে বিআর, তুমি তো স্টেটরের কথা বললা যে স্টেটরে আমি এসি কারেন্ট দিচ্ছি, বাট বিআর যেটা আসছে সেটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে ফিল্ড কারেন্ট থেকে। ফিল্ড কারেন্ট কিন্তু ডিসি, আমি কিন্তু ডিসি দিচ্ছি। তার মানে কি রোটর ম্যাগনেটিক ফিল্ডটাও ডিসি একটা সিগন্যাল হওয়ার কথা, মানে সেটা টাইমের সাথে ভ্যারি করা উচিত না, তাই না? তাইলে সেক্ষেত্রে ইও তো আমার ডিসি হওয়ার কথা, কিন্তু আমি কেন এসি দিয়ে মডেল করলাম? কিন্তু স্যার বিআর তো বিএস কে ফলো করে। এক্স্যাক্টলি আমি এই অ্যানসারটা চাচ্ছিলাম। বিআরটা যদিও ডিসি, কিন্তু সে কিন্তু বিএস কে ফলো করে এসি হয়ে যাচ্ছে, সে কিন্তু বিএস কে ফলো করে রোটেট করছে। এজন্য হচ্ছে আমার এখানে ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা হচ্ছে এসি। ঠিক আছে, এই অ্যানসারটা আমি চাচ্ছিলাম। ওকে, সো এখন এটা হচ্ছে একটা ফেজের জন্য। এটা আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো। এটা আচ্ছা, এটা আমি আরেকবার বলি। তোমার আমি যেটা বলছিলাম যে ডিসি মোটরের ক্ষেত্রে যেটা ছিল যে আমি বাইরে থেকে ফিল্ড কারেন্ট দিতাম, এবং সেই ফিল্ড কারেন্টের কারণে কিন্তু আমার রোটর ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হতো। এখন এই ফিল্ড কারেন্টটা কি ছিল? ডিসি ছিল না? ফিল্ড কারেন্টটা ছিল ডিসি, তাহলে আমার রোটর ম্যাগনেটিক ফিল্ডও তো ডিসি হওয়ার কথা, তাই না? রোটর ম্যাগনেটিক ফিল্ড ডিসি হইলে রোটর ম্যাগনেটিক ফিল্ড থেকেই তো আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ তৈরি হচ্ছে, তাহলে সেটাও তো ডিসি হওয়ার কথা। কিন্তু আমি ইকুইভ্যালেন্ট সার্কিটে সেটাকে দেখাচ্ছি হচ্ছে এসি সোর্স দিয়ে। কেন দেখাচ্ছি? কারণ যদিও আমার বিআরটা হচ্ছে ডিসি, মানে ডিসি সোর্স থেকে তৈরি হয়, কিন্তু সে কিন্তু আমার ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বলে আসছি যে এই বিআরটা বিএস কে ফলো করে ঘুরতে থাকে। বিএসটা ঘুরে, বিআরটাও তাকে ফলো করে ঘুরে, এবং বিআর নিজে একটা ডিসি কোয়ান্টিটি হইলেও সে কিন্তু ঘুরতে থাকলে তার নর্থ পোল এবং সাউথ পোল কন্টিনিউয়াসলি ঘুরছে, এবং সে কিন্তু আলটিমেটলি যে ইন্টারনাল জেনারেট ভোল্টেজ তৈরি করবে সেটা মানে এই সার্কুলার মোশনের কারণে একটা এসি কোয়ান্টিটি তৈরি করবে। যে কোনো এসি সিগন্যাল একটা মানে সবসময় মনে রাখবা যে তুমি লিনিয়ার মোশন থেকে ডিসি সিগন্যাল পাবা, সার্কুলার মোশন থেকে এসি সিগন্যাল পাবা, এটা মনে রাখবা। সার্কুলার মোশন থেকেই তোমরা যে সিম্পল হারমোনিক অসিলেটর যখন পড়ে আসছে ফিজিক্সে, তখন এটা পড়ে দেখে আসছো, যখনই একটা সার্কুলার মোশন তৈরি হয় সেখান থেকে কিন্তু আমি এসি সিগন্যাল পাই। ঠিক আছে, এই জন্য হচ্ছে তোমার ইয়েটা এখানে এসি সিগন্যাল হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমি একটা ফেজের জন্য দেখলাম। তো যদি আমি থ্রি ফেজে দেখি, এখানে আর্মেচারটা কি? আর্মেচারটা স্টেটরে ছিল, এবং স্টেটরটা আমার কি ছিল? থ্রি ফেজ ছিল। এখানে রোটরটা কিন্তু আমার সিঙ্গেল ফেজ, রোটরটা সিঙ্গেল ফেজ, মানে যেখানে আমি ফিল্ড কারেন্ট দিচ্ছি ডিসি ফিল্ড কারেন্ট, সেটা কিন্তু সিঙ্গেল ফেজ, সেটা ডিসি, মানে ফেজের ব্যাপারই আসবে না সেখানে। তো সেখানে একটা মাত্র সিম্পল সার্কিট হবে বাম দিকে যেটা, আর ডান দিকে যেটা সেখানে সেটা কিন্তু আর্মেচার। আর্মেচারটা আছে স্টেটরে, স্টেটরটা হচ্ছে আমার থ্রি ফেজ, সেখানে আমার তিনটা আসবে, তিনটা সার্কিট, মানে কি বলে তিনটা ফেজের সার্কিট আলাদা আলাদাভাবে আঁকতে হবে। এখানে আমি একটা ফেজকে দেখাইছি, এবং কিন্তু এখানে মানে ওভারঅল আঁকতে গেলে তিনটা ফেজকে ডান দিকে দেখাইতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে এ ফেজ, একটা বি ফেজ, একটা সি ফেজ। ওরা আবার A1 A2 A3 এভাবে দেখাইছে, সেম জিনিস আর কি। ঠিক আছে, আচ্ছা, হচ্ছে যে আচ্ছা ফাইনাল আজকে শেষ করো ফেজর ডায়াগ্রামটা দিয়ে। ফেজর ডায়াগ্রাম কি তোমরা আগে আঁকা শিখছিলা, বা মানে এসি কোর্স করার সময় ফেজর ডায়াগ্রাম কি? আচ্ছা, যদি শিখে আসা আগের আইডিয়া থাকে তাহলে আমি একটু ব্রিফ আইডিয়া দিব এখন।
ফেজর ডায়াগ্রামটা সিম্পলি হচ্ছে যে তোমার ফার্স্ট একটা রেফারেন্স, মানে ফেজর ছাড়া আসলে এসির কনসেপ্ট স্টার্ট হবে না, ফেজর ডায়াগ্রাম আঁকা শিখা ছাড়া, ঠিক আছে? তো এটা অবশ্যই তোমাদের শিখা ছাড়ার কথা। আমি তাও একটু ব্রিফ আইডিয়া দেই যে ফার্স্টে তোমার একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হবে বা রেফারেন্স ভেক্টর ধরে নিতে হবে। সো অলওয়েজ মনে রাখবা, আমরা যখনই আমাদের জেনারেটর বা মোটরের জন্য ফেজর ডায়াগ্রাম আঁকবো, আমাদের রেফারেন্স ভেক্টর হবে টার্মিনাল ভোল্টেজটা। সব সময় আমাদের টার্মিনাল ভোল্টেজের অ্যাঙ্গেলটাকে 0 ধরে আমরা বাকি সব ভেক্টরকে ড্র করব। এটা হচ্ছে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। তাহলে যে V5 যেটা আমাদের টার্মিনাল ভোল্টেজ ছিল, প্রতিটা ফেজের টার্মিনাল ভোল্টেজ, সেই V5টা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। রাখার পর এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বাকি যে জিনিসগুলো, ফার্স্ট আমাদের রাখতে হবে এই আর্মেচার কারেন্টটাকে। এখন আর্মেচার কারেন্টটা কোন ডিরেকশনে থাকবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার লোডের উপরে। তোমার লোড কি ল্যাগিং নাকি লোড লিডিং সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে আমি এখানে যে ফিগারটা দেখাচ্ছি, এই ক্ষেত্রে লোডটা কি বলতো, লিডিং নাকি ল্যাগিং? আর্মেচার কারেন্টটা কিন্তু লোডের মধ্যে, মানে লোডের মধ্য দিয়েই যায়, তাই না? এই টার্মিনালে যে লোডটা থাকে, দেখতে পাচ্ছ যে এখানে আর্মেচার কারেন্টের অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ থিটা, ঠিক আছে? আর V5টা তো 0, এটা রেফারেন্স। এই রেফারেন্স সাপেক্ষে আর্মেচার কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ থিটা। তাহলে আমার লোডটা কি ল্যাগিং নাকি লিডিং মনে করতে পারবা কেউ? আচ্ছা, লোডটা সবসময় মনে রাখবা, যদি কারেন্ট পজিটিভ অ্যাঙ্গেলে থাকে তোমার ভোল্টেজের রেসপেক্টে, তাহলে সেটা হচ্ছে লিডিং। মানে লিডিং হচ্ছে, মানে তোমার ল্যাগিং লিডিং এর কনসেপ্টটা সবসময় কারেন্ট দিয়ে মনে রাখবা। কারেন্ট যদি পজিটিভ অ্যাঙ্গেলে থাকে তোমার লোড হচ্ছে লিডিং, কারেন্ট যদি নেগেটিভ অ্যাঙ্গেলে থাকে তোমার লোড হচ্ছে ল্যাগিং, মানে লোডটা পিছায় আসছে, সহজ কথা। কারেন্ট পিছানো, লোডও পিছানো, কারেন্ট আগানো, লোডও আগানো, এভাবে চিন্তা করবা। সো তোমার কারেন্ট যদি এখানে পজিটিভ অ্যাঙ্গেলে থাকে তার মানে হচ্ছে তোমার লোডটা হচ্ছে লিডিং লোড, মানে ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে? আর তোমার যদি কি বলে যে, হ্যাঁ, মানে কারেন্টটা যদি এখানে পিছানো থাকে, নেগেটিভ অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ V5 এর নিচে থাকতো কোনো ডিরেকশনে, সেটা হচ্ছে ল্যাগিং লোড হতো, ঠিক আছে? তো এখানে তোমার লিডিং লোড হিসেবে লিডিং লোড দিয়ে ফেজর ডায়াগ্রাম আঁকা হয়েছে। তো এখন এখানে এটা হচ্ছে I এর ডিরেকশন, মানে আর্মেচার কারেন্টের ডিরেকশন। আর্মেচার কারেন্ট হচ্ছে লিডিং ডিরেকশন আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এছাড়া আমার আর কি আঁকা লাগবে? আই ছাড়া আমার যেটা আঁকা লাগবে সেটা হচ্ছে যে এই ই স্ট্যাট যেটা ছিল, ই স্ট্যাট কোনটা ছিল, যেটা হচ্ছে আমার আর্মেচার, মানে স্টেটরের যে ইন্ডাক্টর সেটার মধ্যে দিয়ে যে ইটা যাচ্ছে, তাই না? আর্মেচার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেইটা। এখন প্রশ্ন হচ্ছে আর্মেচার ইন্ডাক্টর কি ল্যাগিং নাকি লিডিং? ক্যাপাসিটর তো লিডিং, তাই না? তো ইন্ডাক্টর কি ল্যাগিং? এটা তো সবাই বুঝতেছি, তাই না? ক্যাপাসিটরটা হচ্ছে লিডিং, মানে কি বলে যে লিডিং প্যারামিটার, আর ইন্ডাক্টর হচ্ছে ল্যাগিং প্যারামিটার। ল্যাগিং প্যারামিটার মানে একটু আগে বলে আসছি, ইন্ডাক্টরের জন্য কারেন্টটা হচ্ছে ভোল্টেজের সাথে ছোট, মানে নিচের অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? কারেন্টটা হচ্ছে ভোল্টেজের সাথে পিছানো থাকবে। তো তোমার আই এটা তুমি জানো, মানে এই ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যায় সেটা ডিরেকশন তুমি পেয়ে গেছো, সেই ভেক্টরটা তুমি জানো কোন দিকে আছে। তাহলে এর ড্রপটা, মানে এর মধ্যে ভোল্টেজটা সেটা ডিরেকশন তুমি বাইর করতে পারবে না? সেটা ডিরেকশন কত হবে? 90 ডিগ্রি লিডিং হবে নাকি ল্যাগিং হবে ভোল্টেজটা? দেখো, খেয়াল করে দেখো, তোমার কারেন্ট ডিরেকশন কি? কারেন্ট ডিরেকশন হচ্ছে এইটা, ঠিক আছে? এই কারেন্টটা যাচ্ছে ইন্ডাক্টরের মধ্যে, এটা ইন্ডাক্টরের মধ্যে যাচ্ছে। এখন আমি বলছি ইন্ডাক্টর হচ্ছে একটা ল্যাগিং লোড। ল্যাগিং লোড মানে হচ্ছে এই কারেন্টটা কি থাকবে? কারেন্টটা ল্যাগিং থাকবে। লোড ল্যাগিং মানে প্যারামিটার ল্যাগিং মানে কারেন্টও ল্যাগিং। তাহলে ভোল্টেজটাই কারেন্টের সাথে লিডিং হবে না? ভোল্টেজের সাথে কারেন্টের সাথে লিডিং হয় তাহলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেলটা আঁকবা। তার মানে তোমার ভোল্টেজ, মানে এই ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটাকে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনে গিয়ে তারপর আঁকবা। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তোমার আই এ যদি হচ্ছে এই ডিরেকশনে হয়, ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপটা হবে তার চাইতে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তার মানে হচ্ছে এই দিকের কোন একটা ডিরেকশনে তোমার ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপটা দেখাইতে হবে। দ্যাট ইজ মাই জে এক্সএস আই। এটা তো ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ড্রপ। এই ড্রপটা হবে হচ্ছে আই এর সাথে, তুমি যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ আই এর থেকে পজিটিভ ডিরেকশনে বা আরো বেশি অ্যাঙ্গেলে তুমি যদি ভোল্টেজ ড্রপ আঁকো সেইটা, ঠিক আছে? এটাকেই ওরা এই পয়েন্টে না এঁকে, মানে এই মূল বিন্দু থেকে না এঁকে ওরা আঁকছে হচ্ছে এই পয়েন্ট থেকে, ঠিক আছে?
এই যে এই পয়েন্টটা থেকে আসছে। কেন এই পয়েন্টটা থেকে আসছে? এই পয়েন্টটা থেকে আসার কারণটা হচ্ছে জাস্ট এই ইএটাকে বের করার জন্য। এই ইএটাকে বের করার জন্য আমি তো ইএর ডিরেকশন এখনো জানি না, আমি শুধুমাত্র জানি হচ্ছে আমার আই এর ডিরেকশন, আমার ভি5 এর ডিরেকশন। এই আই এর ডিরেকশন থেকে আমি আবার বের করছি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটা ডিরেকশন, সেই ডিরেকশন আমি বের করছি হচ্ছে এই দিক বরাবর। সেটাকে আমি মডেল করে নিয়ে আসছি হচ্ছে এইখানে, এই যে এই বরাবর মডেল করে নিয়ে আসছি। ঠিক আছে, এটা মডেল করে আনার পরে তারপর যেটা করতে হবে, এই ভি5 আমরা যেটা জানি যে ভি5টা কিভাবে পাবো, এই ভোল্টেজ ড্রপের সাথে আমার ইএটাকে অ্যাড করে দিতে হবে। তাহলে ইএটা আসবে হচ্ছে এই দুইটার যোগফল, মানে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টের মাঝখানে আমি ইএটাকে আঁকতে পারবো। এমন ভাবে আঁকতে হবে যাতে করে ই এর সাথে এই ড্রপটাকে অ্যাড করলে, ই এর সাথে এই ড্রপটাকে অ্যাড করলে আমি যাতে ভি5টা পাই। ক্লিয়ার? এই মানে এই জিনিসটা বুঝো না এমন কি আসো, মানে এই ফেজার ডায়াগ্রাম আঁকাটা বুঝো না? স্যার নেক্সট দিন আরেকবার একটু বোঝাইতে হবে স্যার। ঠিক আছে, নেক্সট দিন আরেকবার একটু বুঝাবো, বাট মানে ফেজার ডায়াগ্রাম ল্যাগিং লিডিং কনসেপ্টটা বুঝো না কেউ আসো? ওটাতে একটু প্রবলেম হচ্ছিল আর কি পুরোটা ডায়াগ্রাম। এখন স্যার ল্যাগিং লিডিংটা আমি আরেকবার বলি, আমি আবারও বলছি, ল্যাগিং লিডিংটা হচ্ছে কারেন্ট, অলওয়েজ চিন্তা করবে কারেন্টের রেসপেক্টে। তোমার লোড যদি ল্যাগিং হয় তোমার কারেন্টও ল্যাগিং থাকবে। আচ্ছা আমি অ্যাঙ্গেলের রেসপেক্টটাকে বুঝাই নেই, সহজ কথা হচ্ছে, আচ্ছা তার অ্যানোটেশন দিয়ে বুঝাই। মনে করো তোমার এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের ডিরেকশন। যদি ল্যাগিং হয়, ল্যাগিং মানে আমি কি বললাম যে কারেন্টটা ল্যাগিং থাকবে, প্যারামিটার ল্যাগিং মানে কারেন্টও ল্যাগিং। তার মানে হচ্ছে তুমি নেগেটিভ ডিরেকশনে যাবা, নিচের দিকে নামবা, নিচের দিকে নেমে তারপর তুমি ওই আইটাকে আঁকবা। এটা হচ্ছে তোমার ল্যাগিং প্যারামিটারের জন্য। আর যদি লিডিং প্যারামিটার তাহলে কি করবা, উপরের দিকে যাবা, উপরের দিকে গিয়ে তারপর তুমি কারেন্টটাকে ড্র করবা। এখানে কি তুমি দেখো তোমার লোডটা হচ্ছে লিডিং, লোডে লিডিং হওয়ার কারণে তুমি কিন্তু আই এটাকে আঁকছো উপরের দিকে। তোমার সার্কিটে দেখবা যে লোডের মধ্যে যে ভোল্টেজ হচ্ছে ভি5 আর লোডের মধ্যে কারেন্ট হচ্ছে আই এ। এই জন্য তোমার যেহেতু লোডটা লিডিং তাহলে কারেন্টটা উপরের দিকে আসবে। আচ্ছা এই একই কারেন্ট কার মধ্যে দিয়ে যায়? একই কারেন্টটা যা আছে তোমার এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, এক্সেস এর মধ্যে দিয়ে যায়, তাই না? এখন এই কারেন্ট যদি এক্সেস এর মধ্যে যায়, এক্সেস একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরটা কি, ইন্ডাক্টরটা হচ্ছে একটা ল্যাগিং লোড। ইন্ডাক্টর যেহেতু ল্যাগিং তার মানে কি, তার জন্য আই এটার চাইতে পজিটিভ ডিরেকশন হবে ভিটা, আই এ যেদিকে আসে তার চাইতে উপরের দিকে হবে ভি, মানে আই এটা ল্যাগিং থাকবে। এই ক্ষেত্রে ইন্ডাক্টরের জন্য আইটা ল্যাগিং থাকবে, ভিটা থাকবে হচ্ছে লিডিং এ। তার মানে আমার ইন্ডাক্টরের জন্য যখন আমি ড্রপটা আঁকবো তখন আমাকে এই আই এ থেকে পজিটিভ ডিরেকশনে যাইতে হবে, উপরের দিকে যেতে হবে। সো আমার এটা হবে উপরের দিকে, যেটা হচ্ছে যে জে এক্সএস আই এ। স্যার এটা তো ল্যাগিং প্যারামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, লিডিং কারেন্টটা ল্যাগিং প্যারামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এজন্য তোমার, হ্যাঁ বলো তাহলে সেটার জন্য উপরে হবে আর কি। হ্যাঁ এজন্য ভোল্টেজ ড্রপটা উপরের দিকে হবে। ল্যাগিং এর যে কারেন্ট লিডিং না, কারেন্টটা লিডিং হচ্ছে লোডের জন্য কারেন্টটা লিডিং। আর আমি যেটার কথা বলতেছি এখন, যেটার কথা বলছি সেটা হচ্ছে ইন্ডাক্টরটা। ঠিক আছে, ইন্ডাক্টরটা কোনটা? দাঁড়া এক মিনিট। এই যে আমি বলতেছি হচ্ছে এইটা নেক্সট ক্লাসে করা যাবে। জি স্যার আমি আর ম্যাক্সিমাম 5 মিনিট দেব। দেখো আমি বলতেছি হচ্ছে এটার কথা, এই ইন্ডাক্টরটার কথা আমি বলতেছি। লোড তো তোমার টার্মিনাল অ্যাক্রসে কানেক্টেড, এখানে হচ্ছে তোমার লোড কানেক্টেড টার্মিনালের অ্যাক্রসে। ইন্ডাক্টরটা হচ্ছে এইখানে কানেক্টেড, মানে এটা হচ্ছে তোমার আর্মেচারের যে ইন্ডাক্টর, এইটা হচ্ছে ল্যাগিং আর তোমার লোডটা হচ্ছে লিডিং। বুঝতে পারছো এবার? লোডটা হচ্ছে লিডিং আর ইন্ডাক্টর হচ্ছে ল্যাগিং। তুমি যখন কিন্তু কারেন্ট কিন্তু দুইটার মধ্যে সেমই, এটার মধ্যে আর্মেচার কারেন্ট যাচ্ছে, এই ইন্ডাক্টরের মধ্যে আর্মেচার কারেন্ট যাচ্ছে, কিন্তু লোডের জন্য কারেন্ট হচ্ছে লিডিং আর এই ইন্ডাক্টরের জন্য হচ্ছে কারেন্ট হচ্ছে ল্যাগিং। সো আমি যখন ভি5 কে আঁকবো, ভি5টা হচ্ছে লোডের জন্য হবে নিচের দিকে, কারেন্টের সাথে নিচে হবে, আর এই ইন্ডাক্টরের জন্য তোমার ভোল্টেজ ড্রপটা হবে আর্মেচার কারেন্টের সাথে উপরের দিকে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে তোমার যখন আমি এখানে যখন ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ ড্রপটা ডিজাইন করব তখন সেটা এই আই এর চাইতে উপরের দিকে পজিটিভ অ্যাঙ্গেলের দিকে হবে। এবং কত ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল হবে শুধুমাত্র মনে রাখবে, শুধুমাত্র ইন্ডাক্টর থাকলে +90 ডিগ্রি হবে, +90 ডিগ্রি অ্যাড করতে হবে। ক্যাপাসিটর থাকলে -90 ডিগ্রি করতে হবে। ইন্ডাক্টর থাকলে এখানে ভোল্টেজটা +90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে। এখানে কিন্তু ওরা তাই করছে, ওরা হচ্ছে মেইনলি এখানে ওরা যেটা করছে যে এই আই এর সাথেই পজিটিভ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আই এর সাথে পজিটিভ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, এই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওরা এই ড্রপটাকে আঁকছে। এই ড্রপটাকে একেই কিন্তু এই জিনিসটা করে এখানে নিয়ে আসছে, মানে এই পয়েন্টে না একে ওরা আঁকছে হচ্ছে এই পয়েন্ট থেকে।
ঠিক আছে, অন্য একটা পয়েন্ট থেকে আসছে, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু দুইটা মাঝে সেম। তুমি এখানে মানে এই জিনিসটাকে, এই ভেক্টরটাকে বাড়ায় এখানে নিয়ে যাও, আর এই ভেক্টর আই এ ভেক্টরটাকে বাড়ায় এখানে নিয়ে যাও, দেখবো যে দুইটার মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো জে এক্স আই এ আর এই আই এ, এই দুইটার মাঝে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, যেখানে কারেন্টটা থাকবে হচ্ছে লিডিং, সরি ল্যাগিং, কারেন্টটা থাকবে নিচের দিকে আর ভোল্টেজ ড্রপটা থাকবে হচ্ছে উপরের দিকে, পজিটিভ অ্যাঙ্গেলের দিকে। অর্থাৎ ভোল্টেজ ড্রপটা সেখানে কারেন্টকে লিড করবে বা কারেন্টটা ল্যাগ করবে সেখানে, ঠিক আছে, এটাই। এবং ফাইনালি তুমি যদি ভেক্টর যোগফল করো, ভেক্টর যোগফল করলে তুমি হচ্ছে এই ভি, মানে ভেক্টর যোগফল কাকে কাকে করতে হবে, এটা আমরা একটু আগে এই কোশ্চেন দেখে আসছি। তুমি যদি এই ই এর সাথে এই ড্রপটাকে যোগ করে দাও তাহলে তুমি ভি ফাইটা পাবা, তাই না? সেখানে তুমি এই ড্রপটাকে ভেক্টর যোগফল, ই এর সাথে জাস্ট এই ড্রপটাকে ভেক্টর যোগফল করলে ভি ফাইটা পাবা। এটা ওরা এখানে ডিজাইন করছে, ঠিক আছে। সো ফেজার ডায়াগ্রামটা এই পর্যন্ত আর কি। আচ্ছা, আর জাস্ট আরেকটা কথা বলে, ফাইনাল কথা বলে নেই, এই ভি ফাইটা আমরা বলছিলাম, আচ্ছা ইএটা বলছিলাম বিআর থেকে আসবে, ঠিক আছে। সো আমরা যদি এটাকে ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে আঁকতে পারি, এই ফেজার ডায়াগ্রামটাকে ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে আঁকা যায়। জাস্ট ই এর জায়গায় বসাবো বিআর, আর এই যে এক্সএস আই এ, এটা কি ছিল, ই স্ট্যাট, মানে স্টেটরের যেই আর্মেচার রিঅ্যাকশন থেকে যে ভোল্টেজ ড্রপটা আসে ইন্ডাক্টর অ্যাক্রসে, সেটা তো স্টেটর থেকে, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা থেকে আসে। স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডে যে আর্মেচার রিঅ্যাকশন আসে সেটা কিন্তু এই ভোল্টেজ ড্রপটা ঘটায়। সো এটাকে আমরা বিএস দিয়ে মডেল করতে পারি। এবং দেখো বিএস দিয়ে কোথায় মডেল করছে, যেখানে যেখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম, ওরা কিন্তু ওই পয়েন্টে মডেলটা করছে। এই যেখানে দেখাচ্ছিলাম না, ওরা কিন্তু ওই পয়েন্টে মডেলটা করছে বিএস কে। এক্সারসাইজটা আসছে হচ্ছে বিএস থেকে, ও এই বিএসটা করে ওই পয়েন্টে মডেলটা করছে। আর বিএস আর বিআর এই দুটোর যোগফল হচ্ছে বি নেট। এই বি নেটটা হচ্ছে আবার আসে বি, মানে ভি5 থেকে, মানে ভি5টা আসে বি নেট থেকে, উল্টা হয়ে বললে ভি5টা আসে বি নেট থেকে, ই এটা আসে হচ্ছে বিআর থেকে, যে এক্সারসাইজ এটা আসে হচ্ছে বিএস থেকে, আর ভি5টা আসে হচ্ছে বি নেট থেকে, ঠিক আছে। এভাবে মানে তোমার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এটাকে মডেল করা যায়। সেটা তোমরা একটু দেখো, মানে দেখলে আরেকবার দেখলে তোমরা বোঝার কথা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফাইনাল আজকে জাস্ট অ্যারেঞ্জমেন্টটা নিয়ে ছেড়ে দেই। তোমাদেরকে আজকে ক্লাসে কোথাও সব, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় এখন আর কোশ্চেন করার দরকার নেই, তোমরা কোশ্চেন জমায় রাখো, নেক্সট ক্লাস আমাকে করবা, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় বলে নেই যে আমি কিন্তু ডিসি জেনারেটরের যে ম্যাথ গুলো সেটা তোমাদের দেখাই নাই। কেন দেখাই নেই, কারণ হচ্ছে ডিসি জেনারেটরের ম্যাথ আর ডিসি মোটরের ম্যাথ অলমোস্ট একই, ডিফারেন্সটা কই, কারেন্ট ফ্লোর ডিরেকশন। কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হচ্ছে উল্টা, আর্মেচার কারেন্ট ফ্লোর যে ডিরেকশনটা সেটা হচ্ছে উল্টা, যার কারণে ইকুয়েশনে প্লাস মাইনাস চেঞ্জ আসে। ডিসি জেনারেটরের ম্যাথ কি তোমাদের দেখাইতে হবে? স্যার অল্প কিছু দেখা দেন, নেক্সট ক্লাসে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আর দুই একটা দেখা দিব, কিন্তু মানে দেখাই না এই জন্য যে কারণ ম্যাথ অলমোস্ট সেমই, সার্কিট সেম, জাস্ট কারেন্টের ডিরেকশন উল্টা আর কি। ঠিক আছে, দেখা দিব নেক্সট ক্লাসে। ওকে, তো আমি কয়েকটা টাইপ নিলে আর কি ম্যাথগুলো দেখায় দেন স্যার, মানে কোন সূত্র কোথায় চেঞ্জ হয় এরকম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আচ্ছা রোল কলটা করি। ফার্স্ট হচ্ছে রোল 1। ও হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সে লিখুন স্টপ শেয়ার। ওকে, হ্যাঁ, রোল 2, রোল 2, হ্যাঁ তার হ্যাঁ ঠিক আছে। রোল 3, রোল 4, 5, রোল 5 মিনার, রোল 6, roll 7, roll 8, roll 9, roll 9, এবার শাফি স্যার ছিল স্যার ছিল, হ্যাঁ আমিও দেখছিলাম প্রসেসলি। আচ্ছা, রোল 10, roll 11, roll 12, roll 13, sorry 14, roll 14, 15, 16, 17, 18, 19, roll 19,